ওকে। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা অনুশীলনী যে প্রশ্ন ব্যাংক সমাধান সিরিজটা রয়েছে জৈব রসায়ন পার্ট 2 নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা জৈব রসায়নের 1 থেকে 50 পর্যন্ত হাজারী স্যারের অনুশীলনীর প্রশ্নগুলো একদম সমাধান করেছিলাম। আজকে বাকি প্রশ্নগুলো সমাধান করব। তো অনেকে এই জৈব রসায়নে তোমাদের অনেক রেসপন্স দেখার কারণে আমি রবিবার ক্লাসটি নেওয়ার কথা ছিল, কিন্তু একদিন পরে অর্থাৎ আজকে কিন্তু সেই ক্লাসটি নিচ্ছি, যাতে করে তোমাদের এইচএসসির আগে অন্তত 2টা ক্লাস যাতে তোমরা পাও, এবং কেমিস্ট্রি পরীক্ষার আগে যাতে বাকি 2টা ক্লাসও যাতে শেষ করে দিতে পারি। তো যারা এইচএসসি 25, 26 বা যারা 24 তাদের তো কিছুদিন 30 তারিখ থেকে পরীক্ষা, তারা কেমিস্ট্রির আগে পারলে ক্লাসটা একবার দেখে নিও, সমস্যা নাই। তো চলো আমরা আর দেরি না করে আজকে ক্লাসটা শুরু করি। এবং যারা যারা লাইভে যুক্ত হয়েছ তোমরা ক্লাসটি শেয়ার করে দাও, যাতে করে সবাই আমরা একদম জৈব রসায়নে একদম বস হয়ে যেতে পারি। অর্থাৎ মনে রাখতে হবে, লেখক যখন শিক্ষক হয়ে পড়াবে, জৈব রসায়নের ভয় তোমাকে কে ঠেকাবে, এটা ক্লাসের স্লোগান। বুঝতে পারছো? তাহলে 1 নাম্বার কোশ্চেনে চলে যায়। 1 নাম্বার বলতে 51 নাম্বার, অর্থাৎ কি 51 নাম্বার প্রশ্ন চলে যায়। 51 নাম্বার প্রশ্ন দেখো কি বলছে। 51 নাম্বার প্রশ্নে বলছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। তো আমরা গত ক্লাসে পড়ছিলাম জ্যামিতিক সমানতার জন্য কন্ডিশন কি, কার্বন কার্বন কি দ্বিবন্ধন থাকতে হবে, ঠিক আছে, দ্বিবন্ধনযুক্ত হতে হবে, দ্বিবন্ধনযুক্ত হতে হবে। দেন বা প্রতিস্থাপিত অ্যালকিন, এটা একটা এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষা চলে আসছিল। দেন দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই পাশে, দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই পাশে দুটি ভিন্ন পরমাণু বা মূলক থাকতে হবে, দুটি ভিন্ন পরমাণু বা মূলক থাকতে হবে। এটা জ্যামিতিক সমানতার শর্ত। তো তোমাকে আমি মজা করে বলছিলাম জ্যামিতিক সমানতা মানে আমরা কি মনে রাখবো, শাকিব খান, ঠিক আছে। জ্যামিতিক সমানতা কি মনে, শাকিব খানের দুই বউ, শাকিব খানের দুই, একটা কি উপবিশ্বাস আর একটা বুবলি। তো আমরা জানি কার্বন কার্বন কি হয়, দ্বিবন্ধন তো হওয়া লাগবে। তাহলে ওকে, তাহলে কার্বনের 4টা হাত, এই পাশে 2টা, এই পাশে 2টা। তার মানে এই যে কার্বন কার্বন দ্বিবন্ধনের দুই পাশে 2টা ভিন্ন পরমাণু বাকি থাকতে হবে, মূলক থাকতে হবে। যেহেতু শাকিব খানের 2টা বউ, একটা উপবিশ্বাস আর একটা কি বুবলি, ঠিক আছে। তাহলে এখানে এই হাতে বলে একটা অপু, এখানে কি বুবলি বসবে, ঠিক আছে। উপবিশ্বাস আর বুবলি, এই হাতে তাহলে কি অপু বসতে পারে, বা এই হাতে বুবলি বসতে পারে, ঠিক আছে। কিন্তু এই অপবিশ্বাস অর্থাৎ শাকিব খানের এক হাতে থাকতে পারবে না, অর্থাৎ দুই হাতে দুইজন থাকতে হবে। এটা জ্যামিতিক সমানতার কন্ডিশন। তার মানে দ্বিবন্ধনযুক্ত হতে হবে, বা তোমাদের এখানে পরীক্ষা আসে প্রতিস্থাপিত অ্যালকিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? প্রতিস্থাপিত অ্যালকিন। এটা কিন্তু তোমাদের খ নাম্বার কিন্তু আসে, জ্যামিতিক সমানতার শর্তগুলো লেখো। তাহলে তোমাদের কিন্তু অনুদান খতেও এটা হয়ে গেল। তার মানে দ্বিবন্ধনযুক্ত কার্বনের দুই পাশে 2টা ভিন্ন পরমাণু কি থাকতে হবে, মূলক থাকতে হবে। তাহলে চলো আমরা এই প্রশ্নটা সমাধান করে ফেলি, ঠিক আছে। এই প্রশ্ন সমাধান করে ফেলি। দেখো কি বলছে, নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে। দেখো কার্বনের দুই পাশে কি হওয়া লাগবে, অপবিশ্বাস আর বুবলি থাকা লাগবে, মানে দুইজন আলাদা থাকতে হবে। দেখো তো এই হাতে কি হাইড্রোজেন 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 কি আছে না, তাহলে এটা ক্যান্সার হবে? অ্যান্সার হবে না, কারণ কি বললাম, দুইজন আলাদা হওয়া লাগবে। তাই এটা কিন্তু অ্যান্সার বাদ। এটাও কি H2 আছে, H2 আছে, বাদ। এইখানে কি ক্লোরিন 2টা আছে, এই পাশে হাইড্রোজেন হাইড্রোজেন সেম, অর্থাৎ সেম হওয়া যাবে না। দুই পাশে এখানে অপু থাকতে পারবে, কিন্তু অপু বা বুবলি থাকতে পারবে না। কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। এটাও কিন্তু অ্যান্সার না। বাট এই নাম্বারে দেখা কার্বনের দ্বিবন্ধ, এক হাতে একটা হাইড্রোজেন, এক হাতে একটা ক্লোরিন, অন্য হাতে একটা হাইড্রোজেন, আরেক হাতে একটা কি ক্লোরিন। তার মানে অ্যান্সার কোনটা? এ নাম্বার। তাহলে অ্যান্সার কোনটা? নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে? অ্যান্সার এ নাম্বার। অর্থাৎ এই প্রশ্নটা তোমাদের বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে বেশি এসে থাকে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমানতা থেকে প্রশ্ন হয় না এমনটা হয় না, প্রত্যেক বছরই সমানতা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো এসে থাকে। তার মানে আমাদের জ্যামিতিক সমানতা কনসেপ্ট ক্লিয়ার। আর গত ক্লাসে আমরা পড়েছিলাম আলোক সমানতা, অর্থাৎ মিথিলার কি 4টা বিএফ বা 4টা হাজবেন্ড, প্রথমে কিন্তু আসান তোমার চার হাতে, অর্থাৎ কার্বনের 4 হাতে 4টা ভিন্ন পরমাণু বা মূলক থাকা লাগবে। তার মিথিলা কি কাইরাল কার্বন, এক হাতে থাকবে কি
তাহসান প্রথম বিয়ে হয়েছিল, তারপর আমার খবর পেয়েছেন কি ফাহমি, তারপরে জন কবির, আর লাস্টে হচ্ছে সৃজিত মুখার্জি। ঠিক আছে, সৃজিত যে মুখার্জি, অর্থাৎ মিথিলা হচ্ছে কাইরাল কার্বন। আর কাইরাল কার্বন থাকলে সেটা কি হবে? আলোক সমনতা হবে। তাহলে আমাদের হচ্ছে 51 নাম্বার প্রশ্ন সমাধান ডান। এবার চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। এই প্রশ্নটা কি বলছে? বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকলে ওই যৌগটার কয়টি সমাণু সম্ভব। তাহলে আমরা হচ্ছে বেনজিনের কি প্রতিস্থাপক সমাণু আমরা কিন্তু গত ক্লাসে পড়ছিলাম, বা অ্যারোমেটিক যৌগ সমাণু। তাহলে কি বলছিলাম? যদি বেনজিন বলয় হচ্ছে, বেনজিন বলয় যদি এক হাতে এক্স আর এক হাতে ওয়াই, তো দুইটা প্রতিস্থাপক থাকে বা হচ্ছে সেম সেম থাকে। ঠিক আছে, বেনজিন বলয় যদি দুইটা প্রতিস্থাপক সেম হয়, বা দুইটা প্রতিস্থাপক একটা যদি সেম আরেকটা কি হয়? ভিন্ন হয়। ঠিক আছে, দুইটা প্রতিস্থাপকের ক্ষেত্রে সমাণু কয়টা হবে? 3টা করে সমাণু। ঠিক আছে, সমাণু কয়টা করে? 3টা করে। আর যদি 3-এর ক্ষেত্রে হয়, ঠিক আছে, 3-এর ক্ষেত্রে যদি হয়, বেনজিন বলে কি এই হাতে একটা এই হাতে একটা, 3টা প্রতিস্থাপক যুক্ত হয়। তো সেম 3টা যদি প্রতিস্থাপক যুক্ত হয়, আরেকভাবে হচ্ছে দুইটা সেম হতে পারে, একটা হচ্ছে কি ডিফারেন্ট হতে পারে। ঠিক আছে, দুইটা 3টা বললো যে বেনজিন বলে দুইটা প্রতিস্থাপক সেম আর একটা ভিন্ন হলে কয়টা সমাণু সম্ভব। আরেকটা পরীক্ষা আসতে পারে, বেনজিন বলে যদি 3টা প্রতিস্থাপক যদি কি হয়? ডিফারেন্ট হয়। ঠিক আছে, অর্থাৎ এক্স ওয়াই জেড 3টা, তাহলে সেক্ষেত্রে সমাণু কয়টা সম্ভব। মনে রাখতে হবে, বেনজিন বলে যদি দুইটা প্রতিস্থাপক সেম বা দুইটা প্রতিস্থাপক যদি ভিন্ন হয়, তাহলে সেক্ষেত্রে সমাণু কয়টা সম্ভব? 3টা সমাণু সম্ভব। আর বেনজিন বলে যদি 3টা প্রতিস্থাপক কি হয়? সেম হয়, সেক্ষেত্রে সমাণু সম্ভব কয়টা? 3টা, অর্থ মেটা প্যারা। ঠিক আছে, আর যদি দুইটা প্রতিস্থাপক সেম হয়, একটা যদি ভিন্ন হয়, সেক্ষেত্রে সমাণু কয়টা হবে? 6টা। সেক্ষেত্রে সমাণু কয়টা হবে? 6টা। আর 3টা প্রতিস্থাপক যদি এক্স ওয়াই জেড 3টায় প্রতিস্থাপক যদি ডিফারেন্ট হয়, সেক্ষেত্রে সমাণু হবে কয়টা? 10টা। তার মানে এই অ্যারোমেটিক যৌগের সমাণুগুলা খুব ভালোভাবে পড়তে হবে, অনেকবার কিন্তু পরীক্ষায় আসে। তাহলে বেনজিন বলে যে দুইটা প্রতিস্থাপক যুক্ত থাকে, তাহলে ওই যৌগের কয়টা সমাণু সম্ভব? তোমরা অ্যান্সার করো। সে দুইটা প্রতিস্থাপক বলে বা দুইটা সেম বা দুইটা কি হতে পারে? ডিফারেন্ট হতে পারে। তার মানে সমাণু কয়টা হবে? 3টা সমাণু হবে। তাহলে হচ্ছে 52 হচ্ছে সি নাম্বারটা হচ্ছে কারেক্ট। ঠিক আছে, 52 হচ্ছে সি নাম্বারটা কারেক্ট। এবার চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলছে? কার্বন আয়ন কোনটি? তাহলে কার্বন আয়ন আর কি কার্বোক্যাটন। ঠিক আছে, কার্বন আয়ন কার্বোক্যাটন। তো কার্বন আয়ন মানে কি? ঋণাত্মক আয়ন যেটা। ঠিক আছে, কার্বন আয়ন মানে কি? একক চার্জে যে ঋণাত্মক চার্জযুক্ত যে কার্বনের যে আয়নটা, সেটাই হচ্ছে কি কার্বন আয়ন। আর কার্বোক্যাটায়ন বল পজিটিভ চার্জ। বুঝতে পারছো? তাহলে দেখো তো এখানে কোনটা নেগেটিভ আছে। তাহলে এখানে হচ্ছে CH3C+, এটা হচ্ছে নেগেটিভ কি? তাহলে এটা হচ্ছে কি কার্বন, অর্থাৎ নেগেটিভ চার্জ যেখানে আছে CH3, অর্থাৎ মিথাইল মূলকে কি আছে? নেগেটিভ চার্জ, যার কারণে এখানে নেগেটিভ চার্জ। আর কার্বন আয়নটা কি? একক চার্জযুক্ত কার্বনের যে ঋণাত্মক আয়নটা, সেটাই হচ্ছে কি কার্বন আয়ন। এই সংজ্ঞাটা তোমরা যারা নোট করতেছো তারা এগুলো লিখে ফেলো। আর অবশ্যই নোট পোস্ট করতে হবে অ্যাটমস অফ কেমিস্ট্রি ফেসবুক গ্রুপে। ঠিক আছে, অ্যাটমস অফ কেমিস্ট্রি এফবি গ্রুপ। যারা এখনো যুক্ত হও নাই, তারা এই গ্রুপে হচ্ছে যুক্ত, অনেক কন্টেন্ট ফ্রিতে তোমরা পেয়ে যাবা, তোমাদের প্রস্তুতিগুলোকে শানিত করতে সাহায্য করবে। ঠিক আছে, ফ্রিতে কিন্তু আমরা কন্টেন্টগুলো দিচ্ছি, সব বিষয়ের কন্টেন্টগুলো এই গ্রুপে তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে কার্বন আয়ন কি? ঋণাত্মক চার্জযুক্ততে কার্বনের যে আয়নটা, আর কার্বোক্যাটায়ন বলে যে পজিটিভ চার্জটা হয়তো। ঠিক আছে, তাহলে কার্বন আয়ন আসে, কার্বোক্যাটায়নে কিন্তু চলে আসতে পারে, ভুল করার কিছু নাই। তাহলে আমাদের এই নাম্বার প্রশ্নটা ডান। নিচের কোনটি ইলেকট্রোফাইল? নিচের কোনটি ইলেকট্রোফাইল, নিচের কোনটি নিউক্লিওফাইল? খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। ভর্তি পরীক্ষা এখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। কারণ কি রিলেটেড হয়, তোমার ভর্তি পরীক্ষায় দেখো তুমি লুইস অ্যাসিড পাবা বা তুমি ইলেকট্রোফাইল পাবা। কি বললাম? হয় তোমার ভর্তি পরীক্ষা বা তোমাদের বোর্ড পরীক্ষায় লুইস অ্যাসিড থেকে প্রশ্ন আসবে, বা ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল থেকে প্রশ্ন আসবে। এক কথা হচ্ছে ভাইয়া, আমি তো এতগুলো মনে রাখতে পারি, এমসিকিউ তো আমাকে হচ্ছে মার্ক পেতে হবে। সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? যে কোনো একটা মনে রাখবা। মনে রাখবা লুইস অ্যাসিড যেগুলা ইলেকট্রোফাইলে কিন্তু সেম। ঠিক আছে, লুইস অ্যাসিড উদাহরণগুলো কি? ইলেকট্রোফাইল, লুইস অ্যাসিড আর হচ্ছে কি ইলেকট্রোফাইল সেম। তাহলে আমরা একটা মনে রাখবো, বাকিগুলো আমরা কি করবো না? মনে রাখবো না। লুইস অ্যাসিড আরটা হচ্ছে কি ইলেকট্রোফাইল। তাহলে এগুলোর কি থাকে? তাহলে ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ইলেকট্রোফাইল মানে কি? ইলেকট্রনের প্রতি আকর্ষণ। ঠিক আছে, আর লুইস অ্যাসিড বা ইলেকট্রোফাইল কি থাকে? অষ্টক অপূর্ণ থাকে। মেন কারণ কি? তাদের হচ্ছে কি অষ্টক অপূর্ণ, অর্থাৎ তাদের সর্বোচ্চ শক্তি স্তরে 8টা করে ইলেকট্রন থাকে না। ঠিক আছে, এরা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। এরা কি করে? যেহেতু অষ্টক অপূর্ণ, তার মানে এরা কি করে? মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে। মুক্তজোড় ইলেকট্রন কি করে?
গ্রহণ করে। তাহলে আমি কি বললাম, লুইস অ্যাসিড কি বলছো, লুইস মতবাদে যারা মুক্তজোড় ইলেকট্রন গ্রহণ করে তাদের কি লুইস অ্যাসিড, আর লুইস ক্ষার কি করে মুক্তজোড় ইলেকট্রন দান করে। তাহলে আমি হচ্ছে কোনটা মনে রাখবো, ইলেকট্রোফাইল আর লুইস অ্যাসিড কি সেম, ঠিক আছে, ইলেকট্রোফাইল আর লুইস অ্যাসিডটা সেম। তাহলে আমার একই পড়াতে কি দুইটা আমাদের টপিক ক্লিয়ার হয়ে গেল। এখন তোমাকে যদি বলা যায় নিউক্লিওফাইল কোনটা, তাহলে তুমি যদি ইলেকট্রোফাইলগুলো যদি হচ্ছে এলিমিনেশন করে ফেলো তাহলে তো খুব ইজিলি কিন্তু নিউক্লিওফাইলটা কিন্তু তুমি পেয়ে যাবা। অর্থাৎ তুমি যদি মাথা ঠান্ডা করে কনসেপ্ট বুঝে তুমি যদি অ্যান্সার করতে পারো, খুব সহজে কিন্তু তুমি জৈব রসায়নের কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে। তার মানে হচ্ছে এই লুইস অ্যাসিড ইলেকট্রন কি অষ্টকপূর্ণ থাকবে, মুক্তজোড় ইলেকট্রন কি গ্রহণ করবে। প্রশ্ন বলছে নিচের কোনটি ইলেকট্রোফাইল। দেখো তো এই অ্যামোনিয়াতে কি আছে, মুক্তজোড় ইলেকট্রন আছে, ঠিক আছে। তারপর এখানে হচ্ছে মুক্তজোড় ইলেকট্রন আছে, এইখানেও কি আছে মুক্তজোড় ইলেকট্রন আছে। বাট অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড এটা কি আছে অষ্টক সংকোচন, এটা কি আছে অষ্টক সংকোচন বা অষ্টক অপূর্ণ, ঠিক আছে। যার ফলে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা হচ্ছে BF3 বা বয়ফ্রেন্ড নাম্বার 3 বলা হয়। এই তিনটাই কিন্তু সবচেয়ে বেশি আসে, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, তারপর হচ্ছে কি BF3, ঠিক আছে। তারপর হচ্ছে কি ফেরিক ক্লোরাইড, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এগুলো হচ্ছে কি কপার টু, অর্থাৎ পজিটিভ চার্জগুলো হচ্ছে কি প্লাস হচ্ছে কি পজিটিভ চার্জ, ঠিক আছে। পজিটিভ যে চার্জগুলো সেগুলো কি ইলেকট্রোফাইল, তাহলে নেগেটিভ চার্জগুলো কি থাকবে নিউক্লিওফাইল, ঠিক আছে। তাহলে কিন্তু পড়া আমাদের শেষ। তাহলে আমাদের কিন্তু 54 ইলেকট্রোফাইল বললে কি অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড। আবার 55 সেম প্রশ্ন, নিচের কোনটি ইলেকট্রোফাইল হিসাবে কাজ করে, একটু আগে পড়লাম অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, কারণ এখানে হচ্ছে কি থাকে মুক্ত ইলেকট্রন থাকে, পানিতে 2 জোড়া মুক্ত ইলেকট্রন, এখানে কি থাকে মুক্তজোড় ইলেকট্রন থাকে। বাট এটা হচ্ছে মুক্তজোড় ইলেকট্রনরা কি করে গ্রহণ করে, কারণ এখানে অষ্টক অপূর্ণ থাকে অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডে। নিচের কোনটি ইলেকট্রোফাইল আবার সেম BF3 অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড সবচেয়ে বেশি আসে, এই তো BF3, এই যে সি নাম্বারে হচ্ছে রাইট অ্যান্সার। এখানে কি মুক্ত ইলেকট্রন আছে, এখানে মুক্ত ইলেকট্রন আছে, মুক্ত, এগুলো হচ্ছে কি নিউক্লিওফাইল। কিন্তু BF3 বয়ফ্রেন্ড নাম্বার 3 মনে রাখতে পারো, বা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড, এরা কি হবে ইলেকট্রোফাইল হিসাবে কাজ করবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে, খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন। অর্থাৎ কার্বনিয়াম বা কার্বনায়নের স্থায়িত্ব কম বা সক্রিয়তা বা ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব বা সক্রিয়তা প্রত্যেকবার তোমাদের হচ্ছে পরীক্ষা আসে, বাট আমরা হচ্ছে ভুল করে থাকি। বাট মনে রাখতে হবে তোমার যদি একটা মনে হয় কার্বোক্যাটায়ন আর হচ্ছে ফ্রি রেডিক্যাল মনে রাখবা, কি মনে রাখবা কার্বোক্যাটায়ন, ঠিক আছে, কার্বোক্যাটায়ন প্লাস হচ্ছে ফ্রি রেডিক্যাল দেওয়া। তাহলে তোমাকে যদি মাথা যদি ঠান্ডা রেখে তুমি যদি হচ্ছে কনসেপ্টগুলো যদি বুঝে পড়ো, কীভাবে তুমি মনে রাখবা, ট্রিক্স যদি খাটাতে পারো দেখবা যে খুব সহজে অ্যান্সার করতে পারো। মনে রাখবা কার্বোক্যাটায়ন আর বা কার্বোনিয়াম বা কার্বোক্যাটায়ন সেম, আর ফ্রি রেডিক্যাল এই দুটার ক্ষেত্রে স্থায়িত্ব কম, এই দুটার ক্ষেত্রে কি মনে রাখবা স্থায়িত্ব কম। আর আমরা জানি কি স্থায়িত্ব সক্রিয়তা পরস্পরকে বিপরীত, তাহলে যে কোনো একটা মনে রাখবো, বাট দুইটা মনে রাখতে গেলে আমরা কনফিউজে পড়ে যাই, সঠিক অ্যান্সার করতে পারি না। তাহলে 3 ডিগ্রি মনে রাখবা, 2 ডিগ্রি মনে রাখবা, 1 ডিগ্রি হচ্ছে কি মিথাইল মূলক। তাহলে কি বললাম 321, তাহলে কি 321, অর্থাৎ কার্বোক্যাটায়ন বা ফ্রি রেডিক্যালের স্থায়িত্বটা কি 321। এখন তোমাকে আমি যদি প্রশ্ন বলি, বলো তো ফ্রি রেডিক্যালের সক্রিয়তা ক্রম কোনটি, তাহলে যেহেতু স্থায়িত্ব ক্রম 321, তাহলে সক্রিয়তা ক্রম কি হবে, আগে মিথাইল আসবে, তারপর 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, দেখছো। তাহলে অর্থাৎ এখন তোমাকে যদি বলি কার্বনায়নের হচ্ছে স্থায়িত্ব ক্রম কত, তাহলে তুমি কার্বোক্যাটায়নের যে স্থায়িত্ব ক্রম 321 ডিগ্রি হয়, তাহলে কার্বনায়নের স্থায়িত্ব কি হবে মিথাইল 1 2 3 ডিগ্রি, বুঝতে পারছো। তাহলে অর্থাৎ এগুলোতে আমরা সবচেয়ে বেশি প্যানিক হয়ে যায় বা প্যারাটা খাই, মনে রাখতে পারি না, তাদের জন্য এটা মনে রাখবা কার্বোক্যাটায়নের ফ্রি রেডিক্যাল স্থায়িত্ব 321, এটা মনে রাখলে আর তোমার মাথায় এতটুকু ধারণা আছে স্থায়িত্ব সক্রিয়তা পরস্পর বিপরীত, ঠিক আছে, এটা কিন্তু মনে রাখতে হবে, তাহলে অ্যান্সারগুলো করতে পারবা। বলছে পরীক্ষার প্রশ্ন বলছে কার্বনিয়াম আয়নসমূহের স্থায়িত্বের ক্রম বলছে, তো 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি কোথায় আছে খেয়াল করে দেখি, 3 ডিগ্রি এখানে নাই, মিথাইলেমূলক, এই যে এটা হচ্ছে কি সি নাম্বার, 3 ডিগ্রি 2 ডিগ্রি 1 ডিগ্রি মিথাইলমূলক। তাহলে এখানে হচ্ছে কি 57 হচ্ছে সি ফর কারেক্ট, বুঝতে পারছো। তাহলে যারা নোট করতেছ তারা হচ্ছে এগুলো হচ্ছে তুলে নাও, যাতে তোমার পড়তে অনেক বেশি সুবিধা হয়। তাহলে এবার চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। এইবার কি বলছে কার্বনায়নের স্থায়িত্বক্রম বলছে। তাই একটু আগে বললাম ফ্রি রেডিক্যাল, ঠিক আছে, কার্বনিয়ামে কি বললাম 3 2 1 ডিগ্রি, কার্বনিয়াম স্থায়িত্বক্রম কি বললাম 321, ঠিক আছে 321, এটা হচ্ছে মিথাইল। তাহলে এবার প্রশ্ন বলছে কি কার্বনিয়াম, ঠিক আছে, কার্বনিয়াম, তাহলে কি স্থায়িত্বক্রম উল্টা যাবে, তাহলে আগে হচ্ছে কি মিথাইল মূলক, তারপর 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তাহলে অ্যান্সার কোনটা হবে দেখে অ্যান্সার করা যাচ্ছে, আগে মিথাইল মূলক
1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, তার মানে এই নাম্বারটা হচ্ছে রাইট আনসার। তার মানে দেখো তুমি যদি কার্বোক্যাটায়ন আর ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব ক্রমটা মনে রাখতে পারো 321 মিথাইলমূলক, তাহলে তুমি খুব সহজে কার্বন আয়নের স্থায়িত্ব, কার্বন আয়নের সক্রিয়তা, ফ্রি রেডিক্যালের সক্রিয়তা খুব সহজে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবা। তার মানে একটা লাইন পরে 6 থেকে 7টা প্যাটার্নের প্রশ্ন কিন্তু তোমার ইজিলি কিন্তু অ্যান্সার করা পসিবল, মাথা কিন্তু হ্যাং খাবে না, খুব ঠান্ডা মাথায় কিন্তু অ্যান্সার করতে পারবা। বুঝতে পারছো? তাহলে আমাদের 58 হচ্ছে রাইট অ্যান্সার এ। 59 নাম্বার, হাকিল নীতি অনুসারে অ্যান্থ্রাসিনে সঞ্চারণশীল পাই ইলেকট্রন, ঠিক আছে, পাই ইলেকট্রন সবসময় মনে রাখতে হবে। পাই ইলেকট্রন কেমন নির্ণয় করি? পাই ইলেকট্রন, এটা একটা কি একটা হচ্ছে সূত্র রয়েছে, পাই ইলেকট্রন। যদি আমরা পাই বন্ধনকে 2 দ্বারা গুণ করি তাহলে আমরা কি পাই? পাই ইলেকট্রন, ঠিক আছে। পাই ইলেকট্রন মনে রাখবা, পাই বন্ধনের সাথে কত গুণ করব? 2 গুণ করব, তাহলে আমরা কি পাবো? পাই ইলেকট্রন পাবো। যেহেতু এটা কি বলছে? অ্যান্থ্রাসিন বলছে, তাহলে অ্যান্থ্রাসিনে বেনজিন বলয় কয়টা থাকবে? 3টা থাকবে। তাহলে এই একটা বেনজিন বলয়, এই একটা বেনজিন বলয়, 3টা বেনজিন বলয় থাকবে, ঠিক আছে, 3টা হচ্ছে বেনজিন বলয় থাকবে। তাহলে দেখো তো এখানে কয়টা? এখানে 3টা পাই বন্ধন, এখানে 2টা, এখানে 2টা, তাহলে কয়টা? 7টা পাই বন্ধন। তার মানে পাই ইলেকট্রন কয়টা? 7টা? মোটেও না, কারণ কি বলছিলাম? পাই ইলেকট্রন হচ্ছে যতগুলো পাই বন্ধন থাকবে তার সাথে আমি কত গুণ করব? 2 গুণ করব। তার মানে এখানে পাই ইলেকট্রন কয়টা পাবো? 14টা, ঠিক আছে। পাই ইলেকট্রন পাই বন্ধন হচ্ছে, এখানে পাই বন্ধন হচ্ছে 7টা, আর তুমি পাই ইলেকট্রন কি পাবা? 7 × 2 ইকুয়াল হচ্ছে কি 14। এটা হচ্ছে কি? অ্যান্থ্রাসিন, নাম হচ্ছে অ্যান্থ্রাসিন। যদি বেনজিন বলে যে 2টা থাকে সেটার নাম হচ্ছে কি ন্যাপথালিন, ঠিক আছে। বেনজিন বলে যে 2টা থাকবে সেটার নাম হচ্ছে কি ন্যাপথালিন। তারপর ফিউরান, তারপর থায়োফিন, এগুলো তোমার গত ক্লাসে কিন্তু আমি সংকেতগুলো শিখিয়েছিলাম। জৈব রসায়নে কিন্তু মাস্ট এই সংকেতগুলো লাগবে, তাছাড়া তুমি অ্যান্সার করতে পারবে। তোমাকে এখানে কিন্তু অ্যান্থ্রাসিন বলে দিচ্ছে, এখন তুমি অ্যান্থ্রাসিনে কয়টা বেনজিন বলে থাকে এটা যদি তুমি না পারো তাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। এই দেখছো প্রশ্ন, যৌগটিতে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টি? সঞ্চারণশীল ইলেকট্রন বা সঞ্চারণশীল পাই ইলেকট্রন, এটা কিসের সংকেত বলে ফেলো তো? এটা কিসের সংকেত পড়িয়েছিলাম না? এটা হচ্ছে কি ফিউরানের সংকেত। এটা কিসের সংকেত? এটা হচ্ছে কি ফিউরানের সংকেত, ঠিক আছে, এটা ফিউরান। আর যে তোমাকে যদি হচ্ছে বেনজিন বলে তোমার যে নাইট্রোজেন থাকে সেটা কি বলছিলাম? পিরিডিন। আর পাইরলের সংকেত কি? পাইরলের সংকেত হচ্ছে কি NH থাকবে, N এখানে H থাকবে, ঠিক আছে। আর থায়োফিনে কি সালফার থাকবে। তাহলে এখন তো যৌগটির সঞ্চারণশীল ইলেকট্রন, এখানে একটা পাই বন্ধন, 2টা পাই বন্ধন, তার মানে এখানে কি পাই ইলেকট্রন কয়টা হওয়া উচিত? 4টা হওয়া উচিত। বাট এখানে আমরা সবচেয়ে কি ভুল করে থাকি? বি নাম্বারে কিন্তু 4 দেওয়া আছে, তো আমরা সবাই কিন্তু 4 অ্যান্সার করে ফেলি, যার ফলে কিন্তু আমাদের অ্যান্সার কিন্তু হয় না। কারণ কি? এই যে মুক্ত যে ইলেকট্রন রয়েছে, এই মুক্ত যে ইলেকট্রন অর্থাৎ লোন পেয়ারগুলো হচ্ছে আমাদের এখানে হচ্ছে রেজোনেন্সে কি করে? অংশগ্রহণ করে। তার মানে এখানে হচ্ছে 2টা মুক্ত ইলেকট্রন থাকে, বাট মানে কি একটা মুক্ত ইলেকট্রন এখানে কি করে? মিনিমাম একটা করে অংশ, 3টা 4টা যাই থাকুক না কেন, একটা মুক্ত ইলেকট্রনিকে রেজোনেন্সে কি করে? অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে পাই বন্ধন কয়টা হয়ে যাবে? 3টা হয়ে যাবে। সেক্ষেত্রে পাই ইলেকট্রন, ঠিক আছে, পাই বন্ধন কয়টা হবে? 3টা। পাই ইলেকট্রন 3 দুগুণে কত হবে? 6, ঠিক আছে, 3 দুগুণে হচ্ছে 6। বুঝতে পারছো? তোমাকে যদি হচ্ছে যেরকম হচ্ছে কি মুক্ত ইলেকট্রন থাকে, সেক্ষেত্রে একটা মুক্ত ইলেকট্রন কি করে? রেজোনেন্স অংশগ্রহণ করতে হবে। আর একটা মুক্ত ইলেকট্রন পাই বন্ধন একটা পাই বন্ধন থাকে, আর একটা পাই বন্ধন কয়টা পাই ইলেকট্রন থাকে? 2টা পাই ইলেকট্রন থাকে। সেক্ষেত্রে কিন্তু 2টা পাই বন্ধন 4 অ্যান্সার কিন্তু করা যাবে না, কারণ এই মুক্ত ইলেকট্রন কিন্তু লন পেয়ারে এখানে রেজোনেন্সে কি করবে? অ্যাটেন্ড করবে, তার ফলে আরেকটা পাই বন্ধন পাওয়া যাবে। আর একটা পাই বন্ধন পাওয়া মানে আরো 2টা ইলেকট্রন কি পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে। তার মানে এখানে হচ্ছে কি সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টা? 6টা। তাহলে এবার চলো আমরা হচ্ছে নেক্সট প্রশ্নে চলে যাই। 60 নাম্বার ডান। নিচের কোনটি অপ্রতিসম অ্যালকিন? কত ক্লাসে পড়িয়েছিলাম নিচের কোনটা প্রতিসম অ্যালকিন, কোনটা অপ্রতিসম অ্যালকিন? মার্কোনিক নীতি পড়েছিলাম না? অপ্রতিসম অ্যালকিনের সাথে অপ্রতিসম বিকারক মানে হাইড্রোজেন ব্রোমাইড যুক্ত থাকলে তেলা মাথায় তেল দেওয়া পড়িয়েছিলাম না? তাহলে অপ্রতিসম অ্যালকিন মানে কি? অর্থাৎ কার্বনের 2 হাতে 2 পাশে হচ্ছে কি হাইড্রোজেনের সঙ্গে কি থাকবে? ডিফারেন্ট থাকবে। হাইড্রোজেনের সঙ্গে কি থাকবে? ডিফারেন্ট থাকবে। যদি সেম থাকে হাইড্রোজেন এটা হচ্ছে কি প্রতিসম। এটা হচ্ছে কি হাইড্রোজেন কি হচ্ছে কি প্রতিসম। হাইড্রোজেন সেম থাকে। আর যদি হাইড্রোজেনের সংখ্যা যদি সেম না থাকে, হাইড্রোজেন সংখ্যা এখানে যদি হচ্ছে 2টা থাকে, ঠিক আছে, এখানে যদি 2টা থাকে 2টা, তারপর এখানে যদি একটা থাকে, এখানে 3টা থাকে, এখানে যদি একটা থাকে, অর্থাৎ হাইড্রোজেন সংখ্যা 2 পাশে সমান হয় সেক্ষেত্রে প্রতিসম। আর দ্বিবন্ধনের 2 পাশে হাইড্রোজেন সংখ্যা যদি ডিফারেন্ট থাকে সেক্ষেত্রে কি হবে? অপ্রতিসম অ্যালকিন। এটা হচ্ছে প্রতিসম আর অপ্রতিসম অ্যালকিনের হচ্ছে নির্ণয় করার কৌশল। এখন দেখো এই নাম্বারে দেখি প্রশ্ন বলছে নিচের কোনটা কি অপ্রতিসম অ্যালকিন। তার মানে কার্বনের 2 বন্ধনের 2 পাশে কি হাইড্রোজেন এখানে 2টা, এখানে 2টা, তার মানে এই নাম্বার অপশনটা কি প্রতিসম অ্যালকিন। তার মানে একটা অপশন আমরা প্র্যাকটিস করে ফেললাম, তার মানে এটা হচ্ছে প্রতিসম অ্যালকিন, ঠিক আছে। দেন এখানে হচ্ছে কার্বন দ্বিবন্ধন দুই পাশে হাইড্রোজেন একটা, 3 হাইড্রোজেন 4টা রয়েছে, এখানে হাইড্রোজেন একটা, হাইড্রোজেন 4টে রয়েছে, তার মানে এটাও কি প্রতিসম অ্যালকিন, তাই এটাও কিন্তু হবে না।
সি নাম্বারে দেখি কার্বন কার্বন দ্বিবন্ধন হাইড্রোজেন দুইটা আছে, এই পাশে কয়টা হাইড্রোজেন কয়টা চারটা, তার মানে এটা হচ্ছে কি অপ্রতিসম অ্যালকিন। এই পাশে হাইড্রোজেন একটা, এই পাশে হাইড্রোজেন একটা, তার মানে এটা কি, এটা হচ্ছে কি, এই তিনটা হচ্ছে 1 2, এটা হচ্ছে কি প্রতিসম অ্যালকিন। বাট সি নাম্বারটা কি আছে, অপ্রতিসম অ্যালকিন। বুঝতে পারছো? তার মানে আমরা 4টা অপশনের মধ্যে 3টা পেলাম প্রতিসম, একটা কি পাবো, অপ্রতিসম অ্যালকিন। তাহলে 4টা কিন্তু প্র্যাকটিস হয়ে গেল, খাতা লিখে লিখে প্র্যাকটিস করো। তার প্রতিসম অ্যালকিন, অপ্রতিসম অ্যালকিন, 8 মার্ক, কোনো কি হবে না, ভুল হবে না। তাহলে আমাদের 61 নাম্বার হচ্ছে ডান। এবার চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। ন্যাপথালিন যৌগের সঞ্চালনশীল পাই ইলেকট্রন সংখ্যা কত? তাহলে আমি কি বলছিলাম, ন্যাপথালিনে বেনজিন বলে কয়টা থাকবে, ন্যাপথালিনে হচ্ছে বেনজিন বলে হচ্ছে 2টা থাকবে। কয়টা থাকবে, ন্যাপথালিনে বেনজিন বলে হচ্ছে 2টা, ঠিক আছে, বেনজিন বলে হচ্ছে 2টা। তার মানে এটা হচ্ছে কি ন্যাপথালিনের সংকেত, এটা হচ্ছে ন্যাপথালিন। পাই বন্ধন কয়টা পাচ্ছি, পাই বন্ধন কয়টা পাচ্ছি, 5টা। তাহলে পাই ইলেকট্রন কয়টা হবে, 5 দুগুণে 10। তাহলে ন্যাপথালিন হচ্ছে পাই ইলেকট্রন হচ্ছে 10টা, পাই বন্ধন 5টা। অ্যান্টাসিনে পাই বন্ধন 7টা, পাই ইলেকট্রন কয়টা, 14টা। ঠিক আছে, তাহলে আমাদের 62 নম্বর প্রশ্ন শেষ। এখন তোমাকে যদি বলে বেনজিনে পাই ইলেকট্রন কয়টা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে কি বলবা, বেনজিনে পাই বন্ধন কয়টা, 3টা। এটা হচ্ছে কি বেনজিন, বেনজিন হচ্ছে কি পাই বন্ধন, বেনজিনে পাই বন্ধন কি 3, আর তোমাকে তাহলে কি বলে পাই ইলেকট্রন কি হবে 3 দুগুণে 6, ঠিক আছে, 3 দুগুণে হচ্ছে 6। তাহলে পাই বন্ধন আর পাই ইলেকট্রন কিন্তু আলাদা। পাই বন্ধন তো পাবাই, পাই ইলেকট্রন হচ্ছে 2 দ্বারা গুণ করতে হবে পাই বন্ধনের সাথে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, নিচের কোনটি অর্থপরা নির্দেশক, কোনটি হচ্ছে কি মেটা নির্দেশক। অনেক গুরুত্বপূর্ণ, অনেক বেশি প্রশ্ন আসে, অর্থাৎ বোর্ড পরীক্ষায় এখান থেকে তোমার প্রশ্ন আসবে, নিচের কোনটি অর্থপরা নির্দেশক, নিচের কোনটি হচ্ছে মেটা নির্দেশক। তাহলে এখানে কেমনে মনে রাখবা, তাহলে মনে রাখবা অর্থপেরা যদি বলে, ঠিক আছে, অর্থপেরা যদি বলে, অর্থপেরা হচ্ছে একক বন্ধন, অর্থপেরা কি থাকবে, একক বন্ধন। আর মেটা নির্দেশক আমরা কেমনে নির্ণয় করব, দ্বিবন্ধন থাকবে, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, ঠিক আছে, ডাবল বন্ড থাকবে। এই মেটা নির্দেশক কি করে, বেনজিন বলয়টা কি সক্রিয়তা বৃদ্ধি করে, ঠিক আছে, বেনজিন বলয় কি করে, সক্রিয়তা বাড়ায়। আর এটা কি করে, বেনজিন বলয়ের সক্রিয়তা হচ্ছে, মেটা নির্দেশক বেনজিন বলয়ের সক্রিয়তা কি করে, হ্রাস করে। তাহলে এইটুকু যদি মনে রাখতে পারো, কারণ এখান থেকে তোমাকে মনে রাখতে হবে, কারণ সিকিউ তো তুমি এখান থেকে অ্যান্সার করবাই, কারণ অ্যারোমেটিক যৌগ থেকে অ্যারোমেটিক যে হাইড্রোকার্বন রয়েছে বেনজিন বলয় থেকে একটা প্রশ্ন আসবেই, বেনজিনের প্রস্তুতি গ নাম্বার আসবে, আর ডি নাম্বারে বা ঘ নাম্বারের প্রশ্ন আসবে, 3টা নাইট্রোবেনজিন বেনেলিন বা বেনজিনের মধ্যে কার সক্রিয়তা বেশি বা কার সক্রিয়তা কম, সেক্ষেত্রে ডিটেলস তোমার লিখতে হবে। যেটা অর্থপরা নির্দেশক সেটা বেনজিন বলয়কে কি করবে, সক্রিয়তা করবে, আর যেটা মেটা নির্দেশক সেটা বেনজিন বলয়কে কি করবে, নিষ্ক্রিয় করবে, ঠিক আছে। তাহলে কোন মূলকটি বেনজিন অর্থপরা নির্দেশক, তাহলে অর্থ নির্দেশক যদি প্রশ্ন বলছে, তার মানে আমাকে দেখতে হবে কোথায় একক বন্ধন আছে, বুঝতে পারছো? তাহলে দেখো তো এটা কি একক বন্ধন আছে না, এটা অ্যালডিহাইড কি কার্যকরীমূলক, এল এর কার্যকরীমূলক কেমন থাকবে, এটা এভাবে থাকবে, ডাবল বন্ড আকারে থাকবে, ঠিক আছে। তার ফলে এখানে কি, এটা কি মেটা নির্দেশক। তারপর হচ্ছে কি নাইট্রাইল, এটা কি ত্রিবন্ধন আকারে থাকবে, ঠিক আছে, ডাবল বন্ড রয়েছে বা ত্রিবন্ধন থাকলে সেটা কি মেটা নির্দেশক। তাহলে এটাও কি, এটাও কিন্তু হবে না অর্থপরা নির্দেশক। ব্রোমিনটা কি নাইট্রোমূলক, ঠিক আছে, যেটা কি হবে, এখানে কি আছে, দ্বিবন্ধন আছে, যার ফলে এটাও কিন্তু হবে কি মেটা নির্দেশক, ঠিক আছে। তাহলে অর্থ নির্দেশক কোনটি, হ্যালোজেন, হ্যালোজেন গ্রুপগুলো কি হবে, অর্থপেরা নির্দেশক। আর এটা এখানে হ্যালোজেন গ্রুপ, এটা মনে রাখবা, ঠিক আছে। হ্যালোজেন গ্রুপ হচ্ছে কি, এক্স মানে হচ্ছে হ্যালো ফ্লোরিন ক্লোরিন, ঠিক আছে, ব্রোমাইড আয়োডিন, অর্থাৎ এগুলো হচ্ছে হ্যালোজেন গ্রুপ। হ্যালোজেনগুলো কি হয়ে থাকে, অর্থপেরা নির্দেশক হয়ে থাকে। তার মানে একক বন্ধন থাকলে অর্থপেরা, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে মেটা নির্দেশক। তাহলে 63 নম্বর প্রশ্ন ডান। নেক্সট প্রশ্ন, নিচের কোন মূলকটি বেনজিন বলে মেটা নির্দেশক, এবার বলছে মেটা নির্দেশক, তার আমাকে দেখতে হবে কোথায় আছে কি দ্বিবন্ধন আছে। তাহলে এখানে কি একক বন্ধন আছে, এখানে হচ্ছে কি একক বন্ধন, এখানে তাহলে অ্যান্সার কোনটা, বি নাম্বারে। কারণ কি দেখো তো, যদি সালফার থাকে এখানে একটা অক্সিজেন, অক্সিজেন এখানে কি অক্সিজেন, তার এখানে কি আছে, দ্বিবন্ধন আছে, যেহেতু এখানে কি দ্বিবন্ধন আছে, তার মানে এখানে কি হবে, মেটা নির্দেশক। তার মানে 64 এর অ্যান্সার হচ্ছে কি, 64 এর সঠিক অ্যান্সার হচ্ছে বি নাম্বার, ঠিক আছে, বি ফর বাংলাদেশ। 64 এর অ্যান্সার হচ্ছে বি নাম্বার। এবার চলো আমরা হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। তাহলে আমাদের হচ্ছে 64 নাম্বার কিন্তু ডান।
65 নিচের কোনটি বেনজিন বলকে সক্রিয়কারী মূলক? তাহলে বেনজিন বলে সক্রিয়কারী করবে কোনটা? অর্থবাহী নির্দেশক। আর অর্থবাহী নির্দেশক কি থাকবে? একক বন্ধন থাকবে। তাহলে এখন দেখি তো এখানে কি আছে? অক্সিজেন আছে। তাহলে অক্সিজেন থাকা মানে কি থাকবে? দ্বিবন্ধন থাকবে। এটা নাইট্রাইল মূলক, ত্রিবন্ধন আছে। তারপর এখানে হচ্ছে কি অক্সিজেনের মূলক একটু আগে লিখলাম, অ্যালডিহাইডের কার্যকরী মূলকটা দ্বিবন্ধন থাকবে, ঠিক আছে। বাট এটাতে হচ্ছে কি আছে? ও আচ্ছা, আমার প্রশ্ন কি বলছে? বেনজিন বলে কি সক্রিয়কারী মূলক? তাহলে বেনজিন বলে সক্রিয়কারী কি? অর্থবাহী নির্দেশক। তাহলে এটাও কি? এটা হচ্ছে কি মেটা নির্দেশক। তার মানে এ বি ডি মেটা নির্দেশক। বেনজিন বলে কি? হ্রাস করবে। তাহলে কে যেন বেনজিন বলে সক্রিয়তা বৃদ্ধি করবে? একটু আগে বললাম অর্থবাহী নির্দেশক, একক বন্ধন থাকবে। অর্থাৎ সি নাম্বারটা হচ্ছে কি সঠিক অ্যান্সার। এখানে হচ্ছে কি একক বন্ধন রয়েছে। 65 হচ্ছে সি নাম্বারটা কারেক্ট। নিচের কোনটি বেনজিন বলে অর্থবাহী নির্দেশক? একই সেম প্রশ্ন। অর্থবাহী নির্দেশক মানে একক বন্ধন থাকবে। এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন দ্বিবন্ধন, তাহলে ডি নাম্বার সঠিক অ্যান্সার। তাহলে 66 হচ্ছে কি ডি, ঠিক আছে। ডি ফর ডিরেক্ট, ডি ফর ডিএমসি, ঢাকা মেডিকেল কলেজ, যেটা মনে রাখতে পারো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি 67 নম্বর প্রশ্ন, বেনজিন বলে নাইট্রোমূলক থাকলে, ঠিক আছে, কোন কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকে? তাহলে আমাকে হচ্ছে এটা জানতে হবে, এটা কি? এটা মেটা নির্দেশক না অর্থবাহী নির্দেশক? তাহলে কি বলছিলাম, এটা কি আছে? নাইট্রোমূলকে কি আছে? নাইট্রোমূলক হচ্ছে দ্বিবন্ধ, এটা কি? মেটা নির্দেশক। আর মেটা নির্দেশক মানে কি? ওকে, তাহলে বেনজিন বলে হ্রাস করবে। তাহলে আমি বেনজিন বলটা আঁকায় ফেলি। বেনজিন বলটা হচ্ছে যদি আঁকায় ফেলি, তাহলে এটা হচ্ছে কি অর্থ, এটা মেটা, এটা হচ্ছে কি যে অর্থ, এটা ঠিক আছে অর্থ পজিশন, এটা মেটা পজিশন, এটা কি প্যারা পজিশন। তার মানে 3 আর হচ্ছে কি 5 নম্বর কার্বন, ঠিক আছে। 3 আর হচ্ছে 5 নম্বর কার্বন কি মেটা নির্দেশক। তার 3 আর 5 নম্বর কি থাকবে? এই অ্যানোটোমূলকটার কি ইলেকট্রন ঘনত্বটা তুলনামূলক বেশি থাকবে, বেশি থাকবে। 3 নম্বর অপশনটা আছে, 3 প্লাস হচ্ছে কি 5 নং কার্বনে। তাহলে 3 যদি অপশন না থাকে, যদি 5 নং থাকে সেক্ষেত্রে, কারণ এটা হচ্ছে কি অর্থ, অর্থ, ঠিক আছে। 1 আর 4 হচ্ছে কি এখানে, এখানে 1 আর 4, ঠিক আছে। 1 আর 4 হচ্ছে কি প্যারা, 2 আর 6 হচ্ছে অর্থ, 3 আর 5 হচ্ছে কি মেটা, ঠিক আছে। তো অ্যানোটোমূলক মেটা খুবই কনসেপচুয়াল প্রশ্ন। এখন তোমাকে যদি বলা মিথাইল মূলক দিয়ে দেয়, ঠিক আছে, দেখো তোমাকে হচ্ছে কি মিথাইল মূলক দিয়ে দিল, তার মানে এটা কি নির্দেশক? অর্থবাহী নির্দেশক। সেক্ষেত্রে কিন্তু 1 আর কয় নম্বর কার্বনে লাগবে? 4 নম্বর কার্বনে ইলেকট্রন ঘনত্ব তুলনামূলকভাবে কি থাকবে? বেশি থাকবে। বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্নটা? এখন তুমি কোশ্চেন যেভাবে ঘুরে দেখ না কেন, তোমরা কিন্তু খুব ইজিলি কিন্তু অ্যান্সার করতে পারবা। তাহলে আমাদের 67 অ্যান্সার কত? বি নাম্বার, ঠিক আছে। 67 এর হচ্ছে বি নাম্বারটা সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাই। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী মূলক। তাহলে অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী করবে কোনটা? আর যেখানে হচ্ছে কি একক বন্ধন থাকবে, বর্ধকরা। দ্বিবন্ধন 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 পাবো, এটা হচ্ছে কি দ্বিবন্ধন পাবো, বাট ডি নাম্বার। দুইটা হচ্ছে কি অর্থবাহী নির্দেশক, একক বন্ধন আছে, এই কারণে বেনজিন বলয় কি করবে? সক্রিয়তা বৃদ্ধি করবে। 68 এর হচ্ছে ডি নাম্বারটা রাইট। হ্যালোজেন অ্যালকেন, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইড বা হ্যালোজেন অ্যালকেন প্রতিস্থাপন বিক্রিয়ার মেকানিজম কোনটি? তো আমরা জানি এই অ্যালকাইল হ্যালাইডের, ঠিক আছে, প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? S1 বিক্রিয়া, ঠিক আছে। S1 এটা কি S1 2, সেই বিক্রিয়ার নাম কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। সেই বিক্রিয়াটার নামটা কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। S1 আর S1 2টা কি? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তারা মনে রাখবা, অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার নাম কি? S1 আর S1 2, সেক্ষেত্রে তারা কি দেয়? নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। তাহলে 69 এর কি এ নাম্বারটা। এটা কিন্তু অনেক জায়গায় ভর্তি পরীক্ষা আসে। জৈব অ্যাসিডের ডি কার্বক্সিলেশন বিক্রিয়ায় প্রধান উৎপাদ কোনটি? তাহলে এখানে দেখো ডি মানে কি? ডি মানে হচ্ছে কি ডিলেট করা। তো আমরা জানি ডি কার্বক্সিলেশন বিক্রিয়া, উডস বিক্রিয়া গত ক্লাসে পড়িয়েছিলাম। উডস বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। বলছিলাম ডি কার্বক্সিলেশন বিক্রিয়া কি উৎপন্ন হয়? অ্যালকেন উৎপন্ন হয়। আমরা নেক্সট ক্লাসে পড়তে চেয়েছিলাম। তাহলে হচ্ছে দেখো, আমি একটা যদি হচ্ছে জৈব অ্যাসিড নেই RCOH, সেখানে যদি আমি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নেই, সেক্ষেত্রে আমার উৎপন্ন হবে কি? RCO হচ্ছে N এর সাথে বিক্রিয়া করবে, ঠিক আছে। এটাকে নিয়ে হচ্ছে RCON, তো সোডিয়াম কার্বক্সিলেট, এর নাম কি? সোডিয়াম কার্বক্সিলেট। আর ওইটা এই সাথে বের হয়ে কি তৈরি করবে? পানি তৈরি করবে। তাহলে এটা কি? সোডিয়াম কার্বক্সিলেট। এখন যদি আমি সোডিয়াম কার্বক্সিলেটের সাথে RCON এর সাথে আমি যদি হচ্ছে সোডা লাইম যুক্ত করি, কি যুক্ত করি? সোডা লাইম। সোডা লাইমের সংকেত, এটার নাম কি? সোডা লাইম। খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু মেডিকেল আসছে, ক নম্বরও আসে। সোডা লাইমের সংকেত কোনটি? MCQ তো আসে, মেডিকেল আসছিল নিচে কোনটি? সোডা লাইমের সংকেত। তার মানে আমরা কিন্তু কোশ্চেন প্যাটার্ন বুঝতে পারি না, বাট তুমি যদি দেখো যেগুলো আমরা পড়তেছি প্রশ্ন কিন্তু এখান থেকে আসে, কঠিন প্রশ্ন কখনো আসে না। বাট তুমি বলো যে ভাইয়া প্রশ্ন কঠিন, বাট তুমি যে কনসেপ্ট যদি ক্লিয়ার করে পড়ো, কোন প্রশ্নটা আসার মতো নিজে নিজে যদি তুমি কোশ্চেন ব্যাংক হতে পারো, তাহলে তোমার জন্য কিন্তু প্রিপারেশন অনেক বেশি ইজি, ঠিক আছে। অন্য যে কোনো মানুষের তুলনায় তুমি এগিয়ে থাকবা। তার কি সোডা লাইমের সংকেত, তখন তুমি সোডা লাইমটা কি? এই যে CO মূলকটা, ঠিক আছে, কি করবে? এটাকে নিয়ে পুরোটা কি তৈরি করবে? সোডিয়াম কার্বনেট তৈরি করে। কি করতে হবে? সোডিয়াম Na2
CO3 আর এক্সট্রা কি থাকবে ক্যালসিয়াম অক্সাইড, ঠিক আছে, এক্সট্রা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। তাহলে মানে কি তৈরি করলো, তাহলে এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম, তাহলে কি বলবো Na2, তাই এখানে একটা সি আর দুইটা এখান থেকে দুইটা ও এখানে, তাহলে কি CO3। তাহলে এখন এই যে আর এটা কি ভাগে থাকে, এইচ ভাগে থাকে, এটা হচ্ছে কি RH, RHটার নামটা কি অ্যালকেন, RHটার নামটা হচ্ছে কি অ্যালকেন। তাহলে হচ্ছে তুমি কি করবা, একটা কার্বক্সিলিক অ্যাসিড RCOOH নিবা, সেখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, তাহলে সোডিয়ামটা এই OH এর এইচটার সাথে মিলে তো কি তৈরি করবে, পানি তৈরি করবে। তো এখানে কি RC মানে এটা কি সোডিয়াম কার্বক্সিলেট, এর নাম হচ্ছে কি সোডিয়াম কার্বক্সিলেট, সোডিয়াম কার্বক্সিলেট। তুমি সোডা লাইম দাও, এটা হচ্ছে NaOH আর CaO, সেক্ষেত্রে দিলে এই যে CO মূলকটা আছে অর্থাৎ কুমূলক, ঠিক আছে, একটা গান যেন কু একটা গান বেরোছে না, কি যেন একটা শাকিব খান তুফান মুভি, কোকিল যেন ডাকে, তাই না, রাইট। তো এই কুটা কি হয়ে যাবে, এই সোডিয়ামের সাথে বাইন্ড করে কি আলাদা হয়ে যাবে, সোডিয়াম কার্বন, এখানে একটা সোডিয়াম এখানে একটা সোডিয়াম Na2, তার এখানে কি কার্বন আর এই দুটো অক্সিজেন এই একটা অক্সিজেন, ঠিক আছে, আর বাকি থাকে কি আর একটা H, আর H থাকা মানে কি অ্যালকেন। তার মানে দেখো এখানে আমি হচ্ছে কার্বন সংখ্যা হচ্ছে, যদি আমি হচ্ছে দুইটা নেই আমি এখানে পাবো একটা, কার্বন সংখ্যা যখন তিনটা নেই কার্বন সংখ্যা কয়টা পাবো, দুইটা। তার মানে হচ্ছে এই যে CO মূলকটা কি হয়ে যাচ্ছে, ডিলেট হয়ে যাচ্ছে, তার ডিকার্বক্সিলেশন মানে কি ডিলেট দেওয়া, বাদ দেওয়া। তাহলে পরীক্ষা আসে নিচের কোনটির মাধ্যমে কার্বন শিকল হ্রাস করানো যায়, সেক্ষেত্রে অ্যান্সার কি হবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। আরেকটা প্রশ্ন যদি আসে কোন বিক্রিয়ার মাধ্যমে কার্বন শিকল বাড়ানো যায়, সেটা কি উডস বিক্রিয়া, কার্বন সংখ্যা কি হয় দ্বিগুণ হয়, খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া। তাহলে 70 এর অ্যান্সার কি ডিকার্বক্সিলেশন অ্যালকেন, তাহলে 70 এর অ্যান্সার হচ্ছে সি নাম্বার। CH3 এখানে একটু ভুল আছে, এখানে হচ্ছে CH3 CH2 CAA সোডিয়াম হাইড্রোক্সাইড। দেখো তো এখানে কি শেষ মিল কি RCON এর ফরম্যাটে মিলে, এখানে কি আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে উত্তপ্ত এখানে কি ক্যালসিয়াম অক্সাইড, তাই এটা কি কিসের সঙ্গে সোডা লাইম, আর যদি সোডা লাইম থাকে সেটা কি বিক্রিয়া, সেটা বিক্রিয়া কি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। এখান থেকে গুরুত্বপূর্ণ লাইন লিখে রাখো, সোডা লাইম সহ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে কি বিক্রিয়া বলে, ডুমা বিক্রিয়া বলে। তুমি বিভিন্ন জায়গায় হচ্ছে কোচিং এ তুমি পরীক্ষা দিবা, এই মেডিকেল কোচিং এর জন্য বা বিশ্ববিদ্যালয় কোচিং এর জন্য এই প্রশ্নটা আসে। এটা হচ্ছে হাদারি স্যারের বইতে নাই, ঠিক আছে, হাদারি স্যারের বইতে নাই, সেটা হচ্ছে আমি এটা লিখে নেই, সোডা লাইম সহ কবির স্যারের বই এটা লেখা আছে, ঠিক আছে, এখানে পরীক্ষায় দেয় সোডা লাইম সহ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াকে, তাহলে ডিকার্বক্সিলেশন অপর নামটা কি ডুমা বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার নামটা কি ডুমা বিক্রিয়া। তাহলে সোডা লাইম সহ ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটার নামটা কি ডুমা বিক্রিয়া, এটা হচ্ছে কি কবির স্যারের বই। এটা কোন স্যারের বই দেওয়া আছে, কবির স্যার, হাজারি স্যারের বই কিন্তু এটা না, এটা কিন্তু পরীক্ষায় আসে, বিভিন্ন কোচিং এর পরীক্ষায় তুমি দেখতে পারবা। এখানে CH3 CH2, তাহলে কি সোডা লাইম বলছিলাম না কি এই CO মূলকটা কি হয়ে যায়, ডিলিট হয়ে যায়, কার্বন সংখ্যা এখানে কয়টা আছে, এই একটা কার্বন এখানে কার্বন মিসিং, প্রশ্নের মধ্যে CH3 CH2 কার্বন আছে তিনটা, তাহলে কি বলছিলাম যেহেতু এই যে কুমূলকটা কি হয়ে যাবে, বাদ চলে যাবে ওই পাশে, কার্বন সংখ্যা কয়টা থাকবে, দুইটা থাকবে, তার মানে 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম কি ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামটা কি ইথেন, এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার, একদম ইজি, ঠিক আছে, একদমই ইজি, 71 ডান। আরেকটা প্রশ্ন, এটার নামটা কি, এটার নাম হচ্ছে কি সোডা লাইম, কতবার লিখতেছে, অর্থাৎ তোমাদের লেখার কারণ হচ্ছে তোমরা যে বারবার যাতে এগুলো শুনো বা হচ্ছে খাতায় নোট করো, তাতে করে তোমার প্র্যাকটিসটা বেশি হয়, কারণ এখানে অর্গানিক কেমিস্ট্রি প্রত্যেকটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের বিষয়। প্র্যাকটিস না করলে আজকে তুমি যদি অর্গানিক কেমিস্ট্রিতে এমনি মানে ভয়ের জিনিস অনেকে ভয় পাও, আর তুমি যদি বেশি প্র্যাকটিস করে যদি বিক্রিয়াগুলো লিখো বারবার, তাহলে দেখবা যে অর্গানিক কেমিস্ট্রি তুমি বস হয়ে গেছো, এতটা কিন্তু তোমার কাছে কঠিন মনে হবে না। এখানে কি RCOর সাথে যদি সোডা লাইম থাকে, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে, অবশ্যই কি এই নাম্বারটা কি হবে অ্যালকেন উৎপন্ন হবে, সেক্ষেত্রে কি উৎপন্ন হবে অ্যালকেন, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যালকেন উপর একটু আগে লিখছিলাম বিক্রিয়াটা, তাহলে 72 হচ্ছে আনসার সি নাম্বার। এখানে কি আছে অ্যালকাইল হ্যালাইড আছে, এখানে আরও আছে ROR, অর্থাৎ এটা কি উৎপন্ন করছে ইথারের সংকেত, অর্থাৎ ইথার তৈরির বিক্রিয়াটাকে বলা হয় কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, বিক্রিয়াটার নামটা কি উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। তার মানে হচ্ছে কি বললাম, তাহলে ইথার তৈরি প্রস্তুতির নাম কি, বিক্রিয়াটার নাম উইলিয়ামস ইথার সংশ্লেষণ বিক্রিয়া, তাহলে অপশন কোথায় আছে উইলিয়ামসন বিক্রিয়া, ঠিক আছে, বা পুরো বিক্রিয়ার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া। পরীক্ষা আসে নিচে কোন বিক্রিয়া ইথার উৎপন্ন হয়, সেটা অ্যান্সার কি করবা উইলিয়ামসন বিক্রিয়া বা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বিক্রিয়া, এটা হচ্ছে কি ইথারের সঙ্গে ROR, ঠিক আছে।
আর যদি আর সি ডাবল আর খুঁট থাকতো সেক্ষেত্রে অ্যাস্টারের সংকেত। এবার কি বলছে, ইথাইনের সাথে কি করছে, হাইড্রোজেনে কি করছে, সংযোজন বিক্রিয়া করেছে। ওকে, ইথাইনের হচ্ছে এটা কি ইথাইনের সংকেত, তাহলে আমরা কি করছি এখানে হাইড্রোজেন সংযোজন করছি। এটা কি প্যালাডিয়াম, এটা কি প্যালাডিয়াম, প্যালাডিয়ামটা কি যখন হচ্ছে কি প্রভাবকটা কি করবে, বন্ধগুলো সবগুলো ভেঙে ফেলবে। তার ফলে এখানে একটা হচ্ছে বেরিয়াম সালফেট ইউজ করা হয়, এটা হচ্ছে কি প্রভাবক বিষ, এটা একটা কি প্রভাবক বিষ, ঠিক আছে। যার ফলে সবগুলো বন্ধন ভাঙবে না, একটা বন্ধন হচ্ছে এখানে কি হবে ভেঙে, এই কার্বন একটা হাইড্রোজেন যুক্ত হবে, এই কার্বন একটা কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে। মনে রাখতে হবে এই প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেটকে কি বলা হয়, রোজেনমুন্ড বিচারক বলা হয়, পরীক্ষায় আসে। নিচের কোনটি হচ্ছে রোজেনমুন্ড বিকারক, ঠিক আছে, নিজের কোন রোজেনমুন্ড বিকারক, ঠিক আছে। ঠিক আছে, প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট থাকে দুইটার যে সংশ্লেষণে টেম্পারেচার হচ্ছে কি রুম টেম্পারেচার 25°C টেম্পারেচার, সেইটার নাম হচ্ছে কি রোজেনমুন্ড বিচারক বা বিকারক, যেটা হচ্ছে অ্যালকাইন থেকে আমরা কি উৎপন্ন করবো, এখানে কি অ্যালকিন পাবো। তাহলে এই কার্বনে একটা কার্বন এখানে কি ভেঙে এই কার্বনে একটা হাইড্রোজেন ঢুকবে, এই কার্বন একটা কি করবে হাইড্রোজেন প্রবেশ করবে, তার আমরা এখানে কি পাবো ইথাইন থেকে কি পাবো অ্যালকিন পাবো, অর্থাৎ ইথিন CH2 ডাবল বন্ড CH2, বুঝতে পারছো। অর্থাৎ যেখানে তুমি হচ্ছে প্যালাডিয়াম আর হচ্ছে বেরিয়াম সালফেট পাবা, সেখানে কি উৎপন্ন হবে অ্যালকিন উৎপন্ন হবে। অ্যালকিনের কি সংযোজন বিক্রিয়া, সেখানে আমরা কি করছিলাম নিকেল বা 180°C, বা তুমি হচ্ছে 150°C ডিগ্রি দেওয়া, 150 180 সেটা কোনো ফ্যাক্টর না, কোনো 150 আছে, কোনো 180°C আছে, ফ্যাক্টর না। বাট প্যালাডিয়াম আর বেরিয়াম সালফেট একসাথে রোজেনমুন্ড বিকারক বলা হয়। অ্যালকাইন থেকে ইথিন প্রস্তুতির জন্য এই প্রভাবকটি ইউজ করা হয়, বুঝতে পারছো। আর বেরিয়াম সালফেটটা হচ্ছে প্রভাবক বিষ, কারণ এখানে প্যালাডিয়াম দিলে এই সবগুলো বন্ধন ভেঙে ফেলবো, আমরা তো সবগুলো বন্ধন ভেঙে ফেললে তো আমি তো অ্যালকিন পাবো না, আমার একটা বন্ধন ভাঙতে হবে, যার ফলে এখানে আমরা কি ইউজ করে থাকি বেরিয়াম সালফেটটা বা প্রভাবক বিষটা ইউজ করে থাকি। তার 74 হচ্ছে বি নাম্বারটা রাইট আনসার। আর সিস্ট এখানে কি অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল কি সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহল দিচ্ছে, তো আমরা এখানে বলছিলাম না অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, অথবা পটাশিয়াম তুমি যদি হচ্ছে অ্যালকোহলীয় দাও, ঠিক আছে, অ্যালকোহলীয় দাও, আরেকটার জন্য হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড, তুমি যদি অ্যাকোয়াস দাও, কি বলছিলাম যেখানেই কি জল সেখানে উৎপন্ন হবে কি অ্যালকোহল, তাহলে বিক্রিয়াটার নাম কি প্রতিস্থাপন বিক্রিয়া বলছে। বিক্রিয়াটার নামটা কি বলছিলাম কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার নাম কি একটু আগে বললাম, এটা হচ্ছে কি S1 বিক্রিয়া S1 2 বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ায় কি S1 আর S2 কি করে কাজ করে থাকে। আর যদি অ্যালকোহলীয় দেই সেক্ষেত্রে কি বিক্রিয়া, সেটা হচ্ছে অপসারণ বিক্রিয়া, এক্ষেত্রে অ্যালকিন প্রস্তুত এখানে কি পাই অ্যালকিন পাই। তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি আমরা সোডিয়াম অক্সাইড সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয় দ্রবণ দেই, সেক্ষেত্রে আমরা কি পাই অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই অ্যালকিন পাই, অপসারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা কি পাই অ্যালকিন পাই। আর যদি হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি বা পটাশিয়াম হাইড্রোক্সাইড যে কোনো একটা কিছু নিই অ্যাকোয়াস, তো জলীয় দ্রবণ, অর্থাৎ যেখানেই দেখবে জল সেখানে উৎপন্ন হবে অ্যালকোহল, ঠিক আছে, সেখানে তুমি কি পাবা অ্যালকোহল উৎপন্ন হবে, যেটা হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া, কি উৎপন্ন প্রতিস্থাপন। আর অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়ার নামটা কি S1 আর কি S1 2 বিক্রিয়া, ঠিক আছে। তাহলে হচ্ছে কি বুঝতে হবে কি কেন্দ্রা কোষী প্রতিস্থাপন, কেন্দ্রা কোষী মানে কি নিউক্লিওফিলিক, তাহলে 75 এর বি নাম্বারটা রাইট। 76 অ্যাস্টারের অম্লীয় আদ্র বিশ্লেষণে কি উৎপন্ন হয়, খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো গত ক্লাসে আমরা এসিডের কি পড়ছিলাম, চারটা কি পড়ছিলাম জাতক পড়ছিলাম, ঠিক আছে, এসিডের কি পড়ছিলাম চারটা হচ্ছে জাতক পড়ছিলাম। একটা হচ্ছে যদি আমরা কি পড়ছিলাম অ্যাসিড হ্যালাইড, ঠিক আছে, একটা হচ্ছে কি অ্যাসিড হ্যালাইড, আর একটা হচ্ছে কি অ্যাসিড অ্যামাইড, আর এটা কি RCOR খুর, ঠিক আছে, আর এটা হচ্ছে কি NDR RCOR, এটা হচ্ছে কি অ্যানহাইড্রাইডের সংকেত। তার মানে যদি আমরা জৈব অ্যাসিডের সাথে যদি আমরা হচ্ছে PCl5 যুক্ত করি সেক্ষেত্রে আমরা কি পেতাম অ্যাসিড হ্যালাইড পেতাম। আর যদি অ্যামোনিয়া যুক্ত করি সেক্ষেত্রে আমরা কি পাবো অ্যাসিড অ্যামাইড পাবো। আর অ্যাসিডের সাথে যদি আমরা হচ্ছে একটা অ্যালকোহল গ্রুপ যুক্ত করি সেক্ষেত্রে আমরা কি পাবো অ্যাস্টার পাবো। আর হচ্ছে অ্যাসিড অর্থাৎ কি RCO, অ্যাসিডের সাথে অ্যাসিড বিক্রিয়া আমরা কি পাবো অ্যানহাইড্রাইড পাবো, ঠিক আছে, অ্যাসিড হ্যালাইড অ্যাসিড অ্যামাইড অ্যাসিড অ্যাস্টার ব্যাস্টার বা এটা কি মানে কি অ্যানহাইড্রাইড। তো অ্যানহাইড্রাইড কি RCOOCOR, মিথানোইক অ্যানহাইড ইথানোইক অ্যানহাইড্রাইড প্রোপানোইক অ্যানহাইড্রাইড, এগুলো একদম গত ক্লাসে আমি তোমাদের শিখিয়েছিলাম, বুঝতে পারছো। তাহলে মিথানোইক অ্যানহাইড মানে কি এখানে আরের পরে একটা এইচ বসাই দেবো, এখানে একটা এইচ বসাই দেবো, কি মিথানোইক অ্যানহাইড কোটা দ্বিবন্ধন আকার দেবা এইভাবে দিলে হবে। ইথানোইক মানে কি এখানে একটা মিথাইলমূলক বসবে, এবারে একটা মিথাইলমূলক বসবে, মেডিকেলে কিন্তু আসছিল গত ক্লাসে পড়িয়েছি। তাহলে এবার দেখো প্রশ্ন কি বলছে অ্যাস্টারের আদ্র বিশ্লেষণ কি হয়। তার মানে আমি জানি জৈব অ্যাসিড থেকে আমার কি উৎপন্ন হয়, তাহলে অ্যাসিড থেকে মানে কি অ্যাস্টার উৎপন্ন হয়। তার মানে এখন হচ্ছে এই কোনো উল্টা যদি তুমি যেতে চাও, ঠিক আছে, অর্থাৎ তুমি যদি যেটা উৎপন্ন হয়েছে ব্যাকের দিকে যেতে চাও দাস তুমি কি যুক্ত করবো পানি যুক্ত করবা,
দাস তুমি কি করবা, পানি যুক্ত করবা। তার মানে এই যে অ্যাসিডের 4টা জাতক রয়েছে, 4টা জাতকের মধ্যে তুমি যদি যেটা উৎপন্ন হয়েছে উল্টা তোমার যদি বলে কি উৎপন্ন হয়েছে, ব্যাকে তোমার যেটা বলে পানি যুক্ত করলে বা আদ্র বিশ্লেষণ মানে কি, পানি যুক্ত করা, তারপর তুমি কি পাবা, তাহলে অ্যাসিডের আদ্র বিশ্লেষণ তুমি কি পাবা বলো তো, অ্যাসিডের আদ্র বিশ্লেষণ তুমি পাবো হচ্ছে কি জৈব অ্যাসিড, ঠিক আছে, কি পাবা, জৈব অ্যাসিড। বুঝতে পারছো কিনা? তাহলে 76 এর হচ্ছে এ নাম্বারটা হচ্ছে রাইট আনসার, ঠিক আছে। 76 হচ্ছে আমাদের ডান। এবার চলো হচ্ছে পরবর্তী প্রশ্নে চলে যাই। 76 এর থেকে আমাদের পরবর্তী প্রশ্ন 77। এই তো কি আছে, অপজিশম অ্যালকিন আছে, কারণ কার্বনের দুই বন্ধন হাইড্রোজেন এখানে দুইটা আছে, এখানে কি হাইড্রোজেন একটা আছে, তাহলে এটা অপজিশম অ্যালকিন। আর এটা কি হাইড্রোজেন ব্রোমাইডটা কি অপজিশম বিকার, তাহলে বিকারের নাম মার্কোনিকের নীতি। মার্কোনিক নীতি আমরা কি বলছিলাম, তেলা মাথায় তেল দেওয়া, তার মানে হচ্ছে যে কার্বনে হাইড্রোজেনের সংখ্যা বেশি থাকবে সেই কার্বনেরটা কি যুক্ত হবে, হাইড্রোজেন যুক্ত হবে, ঠিক আছে, হাইড্রোজেন কি যুক্ত হবে। আর ব্রোমিনটা এই কার্বন, তাহলে কোথায় আছে, CH3 বন্ড CHBr2, তাই এ নাম্বারটা হচ্ছে রাইট আনসার। বুঝতে পারছো? তাহলে মার্কোনিক নীতি গত ক্লাসে পড়েছেন, তেলা মাথায় তেল দেওয়া, অর্থাৎ তোমার মাথায় তেল আছে তারপরে বল মানে একটু তেল দিয়ে দেয়, ঠিক আছে। মার্কোনিক নীতিটা সেম, অর্থাৎ এই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা বেশি, এই কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম, অর্থাৎ যে কার্বনের হাইড্রোজেন বেশি আছে আমরা বললাম তোমাকে ওইখানে আরো হাইড্রোজেন ঢেলে দেয়, ঠিক আছে, তেল আরো বেশি দেবো, এটা হচ্ছে কি মার্কোনিক নীতি। তো আমরা জানি মার্কোনিক নীতিতে যদি কি উৎপাদন 90% উৎপন্ন হয় আর একটা উৎপাদন হয় কি 10%। গত ক্লাসে আমরা পড়ছিলাম সেম একটা প্রশ্ন, 77 নম্বরের অ্যান্সার হচ্ছে কি এ নাম্বার। গ্রিগনার রিয়েজেন্ট পরীক্ষা আসে, নিচের কোনটি গ্রিগনার বিকারকের সংকেত, সেটা হচ্ছে কি RMgX, এটা হচ্ছে কি গ্রিগনার বিকারক, ঠিক আছে। অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি ম্যাগনেসিয়াম বিক্রিয়া করো তুমি কি পাবা, গ্রিগনার বিকারক পাবা। আর তোমার যদি হচ্ছে সোডিয়াম থাকে বা ড্রাইটার থাকে সে বিক্রিয়ার নামটা হচ্ছে উডস বিক্রিয়া, ঠিক আছে, ভুল করা যায়, অ্যাডমিশনগুলো আসে জাস্ট প্রোডাক্ট আসে, সম্পূর্ণ বিক্রিয়া দিয়ে নিচের কোনটি উৎপন্ন হচ্ছে প্রোডাক্টটা আমাকে হচ্ছে অ্যাডমিশনে মাস্ট জানতেই হবে। তো গ্রিগনার বিক্রিয়ার সাথে তুমি কি দিচ্ছে, একটা বেশি কি দিচ্ছে, অ্যালডিহাইড দিচ্ছে, একটা জিনিস এখান থেকে মনে রাখতে হবে যে তোমার হচ্ছে গ্রিগনার বিকারকের সাথে 5টা জিনিস মনে রাখতে হবে, RMgX, ঠিক আছে। তুমি যদি হচ্ছে একটা কার্বন ডাইঅক্সাইড দাও 5টা মনে রাখতে পারো, কিন্তু পরে একদম শেষ, এখান থেকে তোমার অ্যাডমিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ, অর্থাৎ গ্রিগনার বিকারক থেকে 5 স্টার কোশ্চেন, ঠিক আছে, 5 সেখান থেকে প্রশ্ন আসবে। গ্রিগনার বিকারকের সাথে তুমি যদি পানি যুক্ত করি, ঠিক আছে, পানি যুক্ত করি, আর যদি হচ্ছে কি ফর্মালডিহাইড দিই, ঠিক আছে, আর একটা বিষয় যদি আমরা হচ্ছে অ্যালডিহাইড ইউজ করি, ঠিক আছে, ফর্মালডিহাইড তো অন্য যে কোনো অ্যালডিহাইড ইউজ করলে প্রথমে আর এর মধ্যে কি কিটান ইউজ করি, আর এটা হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড ইউজ করি। তার মানে যদি গ্রিগনার বিকারকের সাথে পানি আদ্র বিশ্লেষণ করি তাহলে আমি কি পাবো, অ্যালকেন পাবো, কি পাবো, অ্যালকেন। আর এই সাইডটা কি অ্যালকেনের সংকেত, তাহলে কিন্তু ফর্মালিন ইউজ করলে কি পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে গ্রিগনার বিক্রিয়ার সাথে অ্যালডিহাইড ব্যতীত যে কোনো যদি আমরা হচ্ছে ফর্মালিন আর অন্য কোনো অ্যালডিহাইড একের বেশি অ্যালডিহাইড ইউজ করি সেক্ষেত্রে আমরা কি পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। আর গ্রিগনার বিক্রিয়ার সাথে যদি আমরা কিটোন ইউজ করি সেক্ষেত্রে আমরা কি পাবো, 3 ডিগ্রি হচ্ছে অ্যালকোহল। আর গ্রিগনার বিক্রিয়ার সাথে আমরা যদি কার্বন ডাইঅক্সাইড ইউজ করি আমরা কি পাবো, জৈব অ্যাসিড, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি পাবো, জৈব অ্যাসিড। তার মানে গ্রিগনার বিক্রিয়ার তুমি 5টা যদি জিনিস মনে রাখো, আচ্ছা কি হয়ে গেল, ঠিক আছে, HCHO H2O, তাহলে এই 5টা জিনিস যদি মনে রাখো পরীক্ষা এখান থেকে প্রশ্ন, অ্যালকেন গ্রিগনার বিক্রিয়া পানি যুক্ত করলে অ্যালকেন বা আদ্র বিশ্লেষণ করলে গ্রিগনার বিক্রিয়ার সাথে ফর্মালডিহাইড দিয়ে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে পরীক্ষার প্রশ্ন কি বলছে, এই যে RCHO, তার মানে কি একটার বেশি কি ফর্মালডিহাইড ব্যতীত অন্য যে কোনো অ্যালডিহাইড, তার ফর্মালডিহাইড ব্যতীত যদি যে কোনো অ্যালডিহাইড ইউজ করো তাহলে কয় ডিগ্রি অ্যালকোহল পাবো আমরা, 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, ঠিক আছে, কয় ডিগ্রি অ্যালকোহল পাবো, 2 ডিগ্রি অ্যালকোহল। তাহলে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল কত ক্লাসে পড়েছিলাম না, তারপরে স্মরণ করে দিই। আর সি এর সাথে একটা OH তাহলে কি অ্যালকোহল, এখানে এটা কি 1 ডিগ্রি অ্যালকোহল, এটা নাম কি 1 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে, এটা 1 ডিগ্রি। আর 2 ডিগ্রি অ্যালকোহলের কি হবে, তাহলে এখানে হচ্ছে কি একটা OH মূলক থাকবে, এখানে হচ্ছে এই যুগ থাকবে, ঠিক আছে, এখানে 2 হাতে 2টা কি অ্যালকাইল গ্রুপ ফাঁকা থাকবে, এটা হচ্ছে কি 2 ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে। আর 3 ডিগ্রি অ্যালকোহল মানে কি OH থাকবে আর 3 হাতে 3টা কি থাকবে আর মূলক থাকবে, ঠিক আছে। তাহলে 3টা যদি আর মূলক থাকে বা অ্যালকাইল যুগ থাকে সেটা হচ্ছে 3 ডিগ্রি অ্যালকোহল বা টারশিয়ারি অ্যালকোহল বলা হয়। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল, 2 ডিগ্রি অ্যালকোহল, 3 ডিগ্রি অ্যালকোহল আমরা পড়ে ফেললাম। তার মানে গ্রিগনার বিক্রিয়ার সাথে কোনটা কি দেয় খুবই মাথার মধ্যে রাখতে হবে। S1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হয় মনে রাখতে হবে, S1 বিক্রিয়া হচ্ছে 2 ধাপে, S1 2 বিক্রিয়া হচ্ছে 1 ধাপে, উল্টা, ঠিক আছে, 1 থাকলে 2, 2 থাকলে 1, বুঝতে পারছো, মনে রাখবা 1 থাকলে 2, 2 থাকলে 1, কারণ তোমার রেজাল্ট কিন্তু এক্সচেঞ্জ হতে পারে। আজকে তুমি অনেক ভালো স্টুডেন্ট, একটু যদি খারাপ করো সেকেন্ড রোল, আবার তুমি সেকেন্ডে কি হতে পারবা, ফার্স্ট হতে পারবা, যদি পরিশ্রমের মাত্রাটা যদি বেশি থাকে। তাহলে মনে রাখবা একটা S1 একটা কমও লাগে, ঠিক আছে, S1 একটা হচ্ছে কি কমও লাগে কোন ডিগ্রি, 3 কি 321, 3
2 ডিগ্রি 1, একটা হচ্ছে কি মিথাইল, ঠিক আছে। তাহলে 3 ডিগ্রি হ্যালাইডের ক্ষেত্রে S1 বিক্রিয়া সবচেয়ে বেশি কি কার্যকর, এন্ড S1 হবে কি উল্টাটা হবে 1 2 3 ডিগ্রি হবে, বুঝতে পারছো? খুবই গুরুত্বপূর্ণ। তাহলে S1 বিক্রিয়া কয় ধাপে সম্পন্ন হবে? 2 ধাপে। আর অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়াটা কি? S1 আর কি SN2, যেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় বা কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। ওজনীকরণ বিক্রিয়া কি বলছে? ওজনীকরণ বিক্রিয়া তোমাকে কিন্তু হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষায় থাকে, এখানে একটা হচ্ছে একটা যোগ দিয়ে দেয়, এখানে প্রোডাক্টটা তোমার নির্ণয় করে তারপরে বাকি প্রশ্নগুলো সেট করা হয়। কিন্তু অ্যাডমিশনে তোমাকে হচ্ছে ব্যাক অর্থাৎ ব্যাকে যেতে বলে কোনটা থেকে তুমি মিথানেল বা আমি কি পাইছি প্রোপানেল পাইছি। তাহলে আমরা জানি ওজনীকরণ বিক্রিয়া আমরা হয়তো কি পেতে পারি, অ্যালডিহাইড পেতে পারি বা কিটোন পেতে পারি, অ্যালডিহাইড দুইটাই পেতে পারি, বা কিটোন দুইটা পেতে পারি, বা অ্যালডিহাইড প্লাস কিটোন পেতে পারি। এটা হচ্ছে কি ওজনীকরণ বিক্রিয়ার মেন প্রোডাক্ট। এখন কথা হচ্ছে ভাইয়া এক্সটা অর্থাৎ ব্যাকে আমরা কিভাবে যাব? যে প্রোডাক্টটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে আমরা অক্সিজেনটা মুখোমুখি লিখবো, অক্সিজেনটা যে দ্বিবন্ধন থাকবে সেটা কাটাকাটি করে দেবো, দেখবো আমরা খুব সহজে প্রোডাক্টটা পেয়ে গেছি। দেখো আমরা কিভাবে হচ্ছে আগে ব্যাকে ফিরে নিয়ে আসি। তাহলে প্রোডাক্ট কি বলবো? মিথানেল। তো মিথানেলের সংকেতটা কি? HCHO, আর এটাকে প্রোপানেল, প্রোপানেলের সংকেত অ্যালডিহাইড CH3 CH2 CHO। তো এটা হচ্ছে কি মিথানলের সংকেত, এটা হচ্ছে কি প্রোপানেলের সংকেত। তাহলে আমি কি বলছি কন্ডিশন, যদি তোমাকে ব্যাকের যদি প্রোডাক্টটা ব্যাকের প্রোডাক্ট হতো, ব্যাকের যে বিক্রিয়কটা কার সাথে বিক্রিয়া করে মিথানেল আর প্রোপানেল, তো অ্যালডিহাইড প্লাস অ্যালডিহাইড উৎপন্ন করছে কার বিক্রিয়ায়, সেটা তুমি নির্ণয় করতে চাও। সেক্ষেত্রে তোমার কাজ হচ্ছে অক্সিজেনটাকে তুমি কি করবা? মুখোমুখি লিখবা। তাহলে এই পাশে একটা হাইড্রোজেন হবে, এই পাশে একটা হাইড্রোজেন, ওকে এটা আমি লিখে ফেলছি। তাহলে এইবার আমরা অক্সিজেনটা কি করে লিখবো? মুখোমুখি লিখবো। যদি কার্বন দেই তাহলে এখান থেকে যদি হাইড্রোজেন দেই, এই হাইড্রোজেনটা দিলাম, এখানে বাকি থাকে কি CH3 CH2। তাহলে এখানে কি বলছিলাম, এই যে মুখোমুখি যে অক্সিজেন সেটা আমি কি করে দেবো? বাদ দিয়ে দেবো। সেটা আমি কি করে দেবো? বাদ দিয়ে দেবো। তাহলে এখানে দেখো আমি এখানে কিন্তু লিখতে পারি, এখানে কি লিখতে পারি? CH2 বন্ড, এখানে হচ্ছে কি CH3, তাহলে এখানে হচ্ছে কি হ্যাঁ CH2, এখানে হচ্ছে CH2। তাহলে আমরা এখানে যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, দেখো এখানে একটু বোঝার চেষ্টা করো। তাহলে এখানে হচ্ছে মুখোমুখি আমরা লিখবো অক্সিজেন কি হয়ে যাবে? বাদ চলে যাবে। অক্সিজেন ওখানে কি হয়ে যাবে? বাদ চলে যাবে। সেক্ষেত্রে আমার কার্বন কয়টা হবে? কার্বন টোটাল 4টা। এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, এই একটা কার্বন, তার 4 কার্বন বিশিষ্ট দ্বিবন্ধন। তাহলে 4 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নামটা কি? বিউটিন। 4 কার্বন অ্যালকেনের নামটা কি? বিউটিন। তাহলে এটা কিসের সংকেত? বিউটিন 1, কারণ এখানে কি CH2 আসবে, ঠিক আছে, এখানে কি CH2, তারপরে কি দ্বিবন্ধন, যেহেতু একটা আমার কার্বন তোমার কি বন্ধন পাবা, এই কারণে কি নাম হবে কি বিউটিন 1। তার মানে তুমি যদি বিউটিন 1 কে হচ্ছে ওজন অ্যাড করো বা ওজন করো, তাহলে তুমি কি পাবা? মিথানেল, আর একটা কি পাবা? প্রোপানেল পাবা। তাহলে এরকম তো তোমাকে হচ্ছে ব্যাকে তোমাকে যদি ব্যাক করতে বলে, তাহলে তোমার টার্গেট হচ্ছে যেটা কি করে লাগবা? মুখোমুখি লাগবা। তাহলে এখানে হচ্ছে কি আমাদের মুখোমুখি থেকে কার্বনের মূলকটা CO, এই হাতে একটা হাইড্রোজেন বসাবো, এই হাতে একটা কি বসাবো? হাইড্রোজেন বসাবো। আর এই হাতে আমরা কি লিখবো? CO-টা আবার কি মুখোমুখি লিখবো অক্সিজেন। তাহলে এই হাতে যদি একটা যদি হাইড্রোজেন বসাই, তাহলে আরেক হাতে কি CH3 CH2। তার মানে এটা সঠিক অ্যান্সার কি হবে? বিউটিনন। সঠিক অ্যান্সার কি হবে? বিউটিনন, ঠিক আছে। বলো তো সঠিক অ্যান্সার কি হবে? এটা বিউটিন 1। তাহলে আমাদের হচ্ছে কি 80 নাম্বার। এখন পর্যন্ত 80 পর্যন্ত তোমার সবার ক্লিয়ার কিনা বলো? 80 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে হচ্ছে জানাও, ঠিক আছে। 80 পর্যন্ত সবার ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। তাহলে এবার আমরা হচ্ছে 81 নাম্বার প্রশ্নে চলে যেতে পারি। তাহলে আমাদের 80 নাম্বার ডান। আবার হচ্ছে কি এটা হচ্ছে ওজনীকরণ বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি ওজনীকরণ বিক্রিয়া। এক্স যৌগটার নামটা কি? এটা হচ্ছে কিসের সংকেত, ঠিক আছে। এখানে হচ্ছে কি CHO মনে রাখবা, যদি হচ্ছে কি CHO আর হচ্ছে কি CHO, এটা কি গ্লাইঅক্সালের সংকেত। এটা কি গ্লাইঅক্সালের সংকেত, মনে রাখবা, ঠিক আছে, গ্লাইঅক্সাল। তো আমরা হচ্ছে কি CHO আর একটা কি CHO, এটা আমরা কোথায় পাই? ইথাইনের ওজনীকরণে। কার ওজনীকরণে পাই? ইথাইনের ওজনীকরণ, ঠিক আছে। কার্বনটা আমরা হচ্ছে কি ত্রিবন্ধন, এই পাশে একটা এই বসাবো, এই পাশে একটা কি বসাবো, ঠিক আছে। তাহলে হচ্ছে কি ইথাইনের ওজনীকরণ আমরা কি পাই? CHO, কি পাই? গ্লাইঅক্সাল পাই। তাহলে আমাদের হচ্ছে কি 81 হচ্ছে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এটা সেকেন্ডারি অ্যামিন আছে, নাইট্রাস অ্যাসিড দেওয়া আছে, এক্স যৌগ, অর্থাৎ এক্স যৌগটা কোনটা? অর্থাৎ এখানে কি সেকেন্ডারি অ্যামিন দেওয়া আছে, তোমাকে বলা আছে এক্স যৌগটা কোনটা। তো আমরা জানি প্রাইমারি অ্যামিন একটা হচ্ছে কি এবার 3 প্রকার, একটা প্রাইমারি, একটা কি RNH2, সেকেন্ডারি অ্যামিন RNH, প্রাইমারি থার্ড টারশিয়ারি অ্যামিন কি এইটা চলে যাবে N। এটা হচ্ছে কি প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, এটা কি টারশিয়ারি অ্যামিন। তো এই প্রাইমারি সেকেন্ড টারশিয়ারি প্রত্যেকটা আমরা কি করতে পারি? নাইট্রাস অ্যাসিড আর কি করতে পারি? পার্থক্য করতে পারি। যদি 1 ডিগ্রি অ্যামিনের সাথে বিক্রিয়া করে তাহলে নাইট্রোজেন গ্যাসের কি দেখাবে?
এখানে হচ্ছে কি N2 হাইড্রোজেন গ্যাসের কি দেখাবে বুদবুদ দেখাবে। আর এই যে 2 ডিগ্রি অ্যামিনের সাথে যদি নাইট্রিক অ্যাসিডটা বিক্রিয়া করে তাহলে তুমি দেখবা যে হলুদ তৈলাক্ত যৌগ পাবা। কি পাবা? হলুদ তৈলাক্ত যৌগ পাবা, যেটাতে হচ্ছে নাইট্রোসামিন উৎপন্ন হয়। কি উৎপন্ন? নাইট্রোসামিন। আর 3 ডিগ্রি অ্যামিনের সাথে তুমি হচ্ছে কি ট্রাইমিথাইল অ্যামোনিয়াম নাইট্রেট উৎপন্ন হয়। কি হয়? অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন হয় 3 ডিগ্রি। আর এখানে তোমার যদি বর্ণহীন গ্যাস বা বুদবুদের মধ্যে গ্যাস থাকতো সেক্ষেত্রে 1 ডিগ্রি করতাম। আর এখানে 2 ডিগ্রি দেওয়া আছে, আর 2 ডিগ্রি অ্যামিন নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করে কি তৈরি করে? হলুদ তৈলাক্ত যৌগ তৈরি করে। হলুদ কি করে? তৈলাক্ত যৌগ যুক্ত করে। খুবই এগুলো মাথার মধ্যে রাখতে হবে। হাজার স্যারের খুব সুন্দর করে দেওয়া আছে। 82 নাম্বার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে প্রস্তুত করা হয় কোন পদ্ধতিতে? ঠিক আছে, স্যালিসাইলিক অ্যাসিড ফেনল থেকে। মনে রাখো স্যালিসাইলিক অ্যাসিডের সংজ্ঞাটা কি? তাহলে ফেনল থেকে আমরা কি স্যালিসাইলিক অ্যাসিড আর এটা কি পাই? স্যালিসালডিহাইড। আর এখানে যদি COH থেকে এটা কি? স্যালিসাইলিক অ্যাসিড। আর ফেনল একটা OH মূলক দিলাম, এখানে হচ্ছে কি CHO ওদের কি স্যালিসালডিহাইড। মনে রাখবা কোপ বিক্রিয়ায় বা কোপ স্পিড বিক্রিয়ায় সেটা আমরা কি পাই? স্যালিসাইলিক অ্যাসিড পাই। মনে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ। স্যালিসাইলিক অ্যাসিড কি পাই? কোপ স্পিড বিক্রিয়ায়। আর তোমাকে যদি বলে স্যালিসালডিহাইড কোথায় পাই, সেক্ষেত্রে অ্যান্সার হচ্ছে কি রাইমার টাইমান পদ্ধতি। তাহলে হচ্ছে কি ফেনল থেকে আমরা কিটা পাই? দুইটা, একটা অ্যাসিড পাই, একটা কি পাই? অ্যালডিহাইড। একটা কি স্যালিসাইলিক অ্যাসিড, একটা স্যালিসালডিহাইড। তাহলে স্যালিসালডিহাইড কোন পদ্ধতিতে উৎপন্ন হয়? এটা হচ্ছে কি স্যালিসালডিহাইড। ঠিক আছে, স্যালিসালডিহাইড এটা হচ্ছে কি রাইমার টাইমান পদ্ধতিতে। রাইমার টাইমার পদ্ধতিতে। আর এটা হচ্ছে কি স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড এটা কোন পদ্ধতিতে উৎপন্ন হবে? এটা হচ্ছে কি কোপ বিক্রিয়া। ঠিক আছে, কোপ স্মিথ বা কোপ বিক্রিয়া। তাহলে এই দুটো জিনিস একদম মাথার মধ্যে রাখতে হবে। তাহলে পরীক্ষায় যে স্যালিসাইলিক অ্যাসিড চলে আসছে তার দুটো স্যালিসালডিহাইড থাকে, সেক্ষেত্রে অ্যান্সার হবে A নাম্বার। আর স্যালিসাইলিক অ্যাসিড বললে অ্যান্সার হবে কি D নাম্বার। ঠিক আছে, তাহলে 83 হচ্ছে অ্যান্সার D। 84 খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে কি আছে? বেনজিন। তাহলে বেনজিন থেকে দূরিয়ে আমরা কি পাবো? এখানে সালফিউরিক অ্যাসিড H2SO4 হবে। তাহলে আমরা কি পাবো? নাইট্রোবেনজিন। এখানে কি পাবো? নাইট্রোবেনজিন পাবো। ঠিক আছে, নাইট্রোবেনজিন পাবো। আর যদি নাইট্রোবেনজিনে যদি আমরা হচ্ছে কি হাইড্রোজেন দ্বারা HCl দিই, আমরা কি পাবো? অ্যানিলিন পাবো। সেটা কি পাবো? অ্যানিলিন। ফিনাইল অ্যামিন বা হচ্ছে NH2 কি অ্যানিলিন। এটা হচ্ছে কি অ্যানিলিন, একটা নাইট্রোবেনজিন, একটা কি বেনজিন দেওয়া আছে। তাহলে এটা হচ্ছে কি X, এটা হচ্ছে কি Y হচ্ছে কি অ্যানিলিন, এটা হচ্ছে কি নাইট্রোবেনজিন। ঠিক আছে, আর এটা কি বেনজিন C6H6। এখন আমাকে বলছে নিচের প্রতিস্থাপন বিক্রিয়ায় কোন ক্রমটি সঠিক? মানে কি প্রতিস্থাপন বিক্রিয়ায়, মানে ইলেকট্রনিক আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়ায় বেনজিন কি ধরনের প্রতিস্থাপন বিক্রিয়া দেয়? ইলেকট্রন আকর্ষণ প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যে কোনটা সক্রিয়তা বেশি, কোনটা সক্রিয়তা কম, সকলে জানো। এক্ষেত্রে আমাকে অ্যান্সার করার ক্ষেত্রে কি মনে রাখতে হবে? এখানে সিকিউতে আসে। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের হচ্ছে সিকিউতে তোমাদের একবার চলে আসবে। সিকিউতে মনে করো যে 1000%, মনে করো যে $.$% তার মানে এইখান থেকে বেনজিন থেকে যদি কোনো প্রশ্ন D নাম্বার দিবেই, কার সক্রিয়তা বেশি কার সক্রিয়তা কম, সেক্ষেত্রে আমাকে রেজোনেন্স কাঠামো কিন্তু আঁকে তোমাদের হচ্ছে পরীক্ষা অ্যান্সার করতে হয়। রেজোনেন্স কাঠামো আমি ভিডিওটা আসবে খুবই সহজভাবে তোমাদের রেজোনেন্স কাঠামো এখনো শিখাবো, অনেকে তোমরা পারো না। ঠিক আছে, সেক্ষেত্রে নাইট্রোবেন যেখানে এই দুইটার মধ্যে কোনটা হচ্ছে অর্থবাড়ি নির্দেশক? এটা কি NH2 এটা অর্থবাড়ি নির্দেশক, বাট NO2 টা কি ডাবল বন্ড আছে, এটা কি মেটা নির্দেশক। তাহলে কে বেনজিন মূলক সক্রিয় করবে? অবশ্যই অর্থবাড়ি নির্দেশক। তাহলে ওয়াইটা কি হবে আগে? ঠিক আছে, ওয়াই। আর X আর Y এর মধ্যে এখানে কি এক্স আর বেনজিনের মধ্যে নাইট্রোবেনজিন কি মেটা নির্দেশক, নাইট্রোবেনজিন মেটা নির্দেশক কি করে? বেনজিন মূলকে হ্রাস করে। তার মানে সবচেয়ে হচ্ছে লাস্টে হবে কি X। তাহলে এখানে হবে কি C6H6 বেনজিন, লাস্টে হচ্ছে কি X। ঠিক আছে, নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিন মেটা নির্দেশক হয়, সক্রিয়তা সবচেয়ে কম। আর অ্যানালিন অর্থবাড়ি নির্দেশক হয়, সক্রিয়তা সবচেয়ে বেশি। তাহলে অ্যান্সার কোনটা? C নাম্বার, ওয়াই। তারপরে হচ্ছে বেনজিনের সক্রিয়তা, লাস্টে হচ্ছে কি নাইট্রোবেনজিনের সক্রিয়তা। ঠিক আছে, তাহলে 84 এর অ্যান্সার হচ্ছে C নাম্বার। 85 খাদ্যমিতা দেওয়া আছে, মনে রাখবে অ্যামিনের খাদ্যমিতা। ঠিক আছে, অ্যামিনের খাদ্যমিতা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তাহলে কি 213। ঠিক আছে, কি মনে রাখবা? 213। এটা হচ্ছে কি অ্যামিনের হচ্ছে কি খাদ্যমিতা। অ্যামিনের খাদ্যমিতা কত? 213। তাহলে কি 2 ডিগ্রি অ্যামিন কোথায়? 2 ডিগ্রি R2NH, তারপর হচ্ছে কি 1 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। অ্যান্সার কোনটা? C নাম্বার। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে C নাম্বার। তো এখানে কি অ্যামোনিয়া মূলক রাখবে। ঠিক আছে, তাহলে 213 NH3 এটা হচ্ছে কি অ্যামিনের খাদ্যমিতা, খুবই গুরুত্বপূর্ণ। কয় ডিগ্রি অ্যামিনের খাদ্যমিতা বেশি? 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, তারপরে 3 ডিগ্রি।
আবার 231 যাতে মনে রাখো না, ঠিক আছে? 231 মনে হলে কিন্তু আবার ডান। কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা কনসেপচুয়াল, তুমি কমন সেন্স খাটে অ্যান্সার করতে পারো। তোমাকে কি বলছে? অ্যালকিন তৈরি করতে বলছে, আর তোমাকে কি বলছে? কোন অ্যালকোহলটি নিরোধিত হয়ে অ্যালকিন গঠন করতে পারে না। তার মানে অ্যালকিন হওয়ার জন্য তোমার মিনিমাম কয়টা কার্বন লাগবে? 2টা কার্বন লাগবে। বাট তুমি অপশনগুলো দেখো তো, মিথানেল, এটা কি হচ্ছে কি 2টা কার্বন আছে, তাহলে নিরোধিত হয়ে কি করতে পারবে না? অ্যালকিন উৎপন্ন করতে পারে। নিরোধিত মানে কি? পানি বের করে দাও, বুঝতে পারছো? নিরোধিত মানে কি? পানি বের করে দিই আমরা সেই বিক্রিয়ায়। তাহলে অ্যালকিন হওয়ার জন্য মিনিমাম 2টা কার্বন লাগবে, বাট মিথানলে তো 2টা কার্বন নাই, সেক্ষেত্রে আমরা অ্যালকিন প্রস্তুত করতে পারবো না, বাকিগুলো থেকে পারবো। ফরমালিন কি? ফরমালিন তো আমরা জানি, ফর্মালডিহাইডের হচ্ছে কি, মিথানলের হচ্ছে কি 40% হচ্ছে কি জলীয় দ্রবণ, 40% হচ্ছে কি জলীয় দ্রবণ, 40% জলীয় দ্রবণ। মিথানল বা ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণ কি বলে? ফরমালিন। এদের মধ্যে কিন্তু এইচসিএল হচ্ছে ক নাম্বারেও আসে। তাহলে এখানে কি 40% কি থাকবে? মিথানেল। অনেকে দেখো 40% কিন্তু আগে দিয়ে দিছে, যে 40% কিন্তু পানি দিয়ে রাখছে। তাহলে মনে রাখবা, যদি এখানে যদি 40% যদি হচ্ছে মিথানেল থাকে, তাহলে বাকি 100 থেকে 40 বিয়ে করলে কত? 60%। 60% কি হবে? পানি। তাহলে অ্যান্সার কোনটা? বি নাম্বার, ঠিক আছে? অনেকে কিন্তু সি নাম্বার অ্যান্সার দাগিয়ে ফেলবে, বুঝতে হবে। 40% বোধ এখানেও আছে, এটা মনে হয় অ্যান্সার, ঠিক আছে? কনফিউশনে পড়বা। কারণ একটা জিনিস মনে রাখবা, ফর্মালডিহাইড থাকবে 40%, বা মিথানেল থাকবে কত? 40%। আর পানি কত থাকবে? 100 থেকে 40 বিয়ে করলে কত? 60। একদম ইজি, এটা কিন্তু তোমার 9-10 থেকে পড়তেছো। নিচের কোন যোগ অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেয়? খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া, ঠিক আছে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, এটা কনসেপ্ট বুঝতে হবে। অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া মেনটা হচ্ছে কি? আলফা হাইড্রোজেন থাকতে হবে। কি হবে? আলফা হাইড্রোজেন থাকতে হবে। তাহলে আলফা হাইড্রোজেনটা কি? ঠিক আছে, এটা আমার জানতে হবে, এটা হচ্ছে কি মেন কন্ডিশন। আলফা কার্বনের সাথে যে কার্বন যুক্ত, সেটাই হচ্ছে কি, ঠিক আছে? আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত, এটা কি হচ্ছে কি? আলফা হাইড্রোজেন। এখন ভাই আলফা কার্বনটা কি? আলফা কার্বন কি? কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকবে, কি বললাম? তাহলে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়াটা হচ্ছে মেন কন্ডিশন কি? আলফা হাইড্রোজেন থাকা লাগবে। না, আলফা হাইড্রোজেন বুঝবো কিভাবে? সেটা হচ্ছে কার্যকরী মূলকের সাথে যে কার্বন থাকবে, সেটা হচ্ছে কি? লেখা নাও, কার্যকরী মূলকের সাথে যে কার্বন, সেটা হচ্ছে কি? আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে যে হাইড্রোজেন যুক্ত থাকবে, সেটাই হচ্ছে কি? আলফা হাইড্রোজেন। বুঝতে পারছো? তাহলে এবার দেখো, আমরা দেখি নিচের কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তাহলে আমাদের কার্যকরী মূলক, এটা কি? কার্যকরী মূলক। কার্যকরী মূলকের সাথে প্রথমে কি থাকা লাগবে? কার্বন থাকা লাগবে। ওকে, এটাকে আলফা কার্বন। আর এই কার্বনের সাথে তোমার 3টা কি থাকা লাগবে? হাইড্রোজেন থাকতে হবে। এখানে 3টা কি হাইড্রোজেন আছে? নাই। তার মানে এটা হচ্ছে অ্যালডল ঘনীভবন, এটা কি? ক্যানিজারো বিক্রিয়া দেবে, আলফা হাইড্রোজেন বিহীন। বি নাম্বার অপশনটা দেখি, এটা কি? কার্যকরী মূলক। বাট কার্যকরী মূলক কোনো কার্বন আছে? আলফা কার্বনই তো নাই। কিন্তু অনেকে হচ্ছে বি নাম্বার অ্যান্সার করতে পারো, বাট বি নাম্বার অ্যান্সার করলে কি রাইট অ্যান্সার হবে? হবে না। কারণ কি? কার্যকরী মূলকের সাথে প্রথম কি থাকা লাগবে? আমি লিখে দিই, অনেকে এটা মনে রাখতে পারবো, ঠিক আছে? কার্যকরী মূলকের সাথে কার্বন যুক্ত থাকলে সেটা হচ্ছে কি? আলফা কার্বন। এটা মাথায় লিখে রাখো, ঠিক আছে? আমি লিখে দিলাম, কারণ বারবার বলতেছি, অনেক সময় কিন্তু বুঝতে পারবে না। তাহলে তোমার যদি হচ্ছে কার্যকরী মূলকের সাথে যদি কার্বন থাকে, সেটা হচ্ছে কি? আলফা কার্বন। আর আলফা কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত থাকে, সেটা হচ্ছে কি? আলফা হাইড্রোজেন। তাহলে বলতে নিচের করে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। তার মানে দেখো বি নাম্বার কিন্তু রাইট অ্যান্সার না। সি নাম্বারটা দেখি, এটা ডি নাম্বারটা কেন অ্যান্সার না? দেখো তো, এটা একটি কার্যকরী মূলক না, এটা একটি কার্যকরী মূলক। এই কার্যকরী মূলকের সাথে এটা কি থাকা লাগবে? কার্বন থাকা লাগবে। বাট এটা দেখো, এটা কি? C6H, এটা কি? ফিনাইল মূলক। এখানে কিন্তু আলফা হাইড্রোজেনের কোনো সম্পর্ক নাই। তার মানে ডি নাম্বারও কিন্তু রাইট অ্যান্সার হবে না। বুঝতে পারছো? তাহলে সি নাম্বারটা রাইট অ্যান্সার। কিভাবে? তা আমি তোমাকে বলছি, কার্যকরী মূলক কি? এটা। তাহলে কার্যকরী মূলক যে কার্বন আছে, তাহলে কার্যকরী মূলক যে কার্বন, সেটা হচ্ছে কি? আলফা কার্বন। তাহলে আমাকে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার জন্য কি করতে হবে? আলফা হাইড্রোজেন লাগবে। তাহলে এই কার্যকরী মূলক যে কার্বন, সেটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত থাকে, এই যে হাইড্রোজেন কয়টা যুক্ত আছে? 2টা। তার মানে এটা হচ্ছে আলফা হাইড্রোজেন এখানে কি থাকবে? প্রেজেন্ট থাকবে। এর ফলে সি নাম্বার কি করবে? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে। বুঝতে পারছো? আশা করি একদমই ইজি করে দিছি। আলফা কার্বন কোনটি, আলফা হাইড্রোজেন কোনটি, আশা করি এরপরে কিন্তু আমাদের কোনো কনফিউশন থাকবে না। তাহলে 88 হচ্ছে সি ফর কারেক্ট। নিচের কোন ক্যানিজারো বিক্রিয়া দেয় না? তাহলে ক্যানিজারো বিক্রিয়া দেয় না, তার মানে এটা কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে এটা কি? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। অ্যালডল ঘনীভবন বিক্রিয়াতে মানে কি? আলফা হাইড্রোজেন থাকবে। আর ক্যানিজারো বিক্রিয়া মানে হচ্ছে যেটা হচ্ছে কি? ক্যানিজারো বিক্রিয়া, এটা হচ্ছে কি? আলফা হাইড্রোজেন বিহীন।
আলফা হাইড্রোজেন বিহীন। তার মানে হচ্ছে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া কি দিবে, আলফা হাইড্রোজেন বিক্রিয়া, আলফা হাইড্রোজেন থাকতে হবে। আর ক্যানেজেরো বিক্রিয়া কি আলফা হাইড্রোজেন বিহীন, অর্থাৎ আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে এখানে বলছে নিচের কোনটি ক্যানেজেরো বিক্রিয়া দেয় না। তাহলে ক্যানেজেরো বিক্রিয়া দেয় না মানে কি, অ্যালডিহাইড ঘনীভবন অ্যান্সার হবে, যেখানে আলফা হাইড্রোজেন থাকবে। এই নাম্বারটা দেখি, কার্যকর অণুর সাথে যে কার্বন, এটা হচ্ছে কি আলফা কার্বন, আর এই কার্বনের সাথে 3টা কি যুক্ত আছে, হাইড্রোজেন যুক্ত আছে, এটা কি আলফা। তাহলে কে নাম্বারটা হচ্ছে কি অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া, এটা হচ্ছে কি ক্যানেজেরো বিক্রিয়া দিবে না। বাকিগুলো কিন্তু আলফা হাইড্রোজেন বিহীন, বি নাম্বার, সি নাম্বার, ডি নাম্বার কি আলফা হাইড্রোজেন বিহীন। এই কারণে 3টা কি দেবে ক্যানেজেরো বিক্রিয়া, বাট এই নাম্বার কি দেবে অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া। আশা করি ক্যানেজেরো অ্যালডিহাইড ঘনীভবন বিক্রিয়া কারো কোনো সমস্যা হবে না, একদম ডিটেলস তোমাদের যতটা বোঝানো সম্ভব বুঝিয়ে দিয়েছি 89 টার্ম। 90 নাম্বার, নিচের কোন যৌগটি কার্বিলেমিন বিক্রিয়া দেয়। তোমরা সকলে জানি কি প্রাইমারি অ্যামিন, প্রাইমারি অ্যামিনটা কি দেয়, কার্বিলেমিন বিক্রিয়া দেয়। নিচের কোন যৌগটি কার্বিলেমিন বিক্রিয়া হচ্ছে কি 90 নাম্বার। কেটা কিভাবে, এটা প্রাইমারি যে অ্যামিন 1 ডিগ্রি যে অ্যামিন, ঠিক আছে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন শুদ্ধ আমরা হচ্ছে ক্লোরোফর্ম যুক্ত করি, ঠিক আছে, CH3, আর যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা হচ্ছে অ্যালকোহলে যুক্ত করি, সেক্ষেত্রে আমরা পাবো হচ্ছে কি, কার্বিলেমিন। সেক্ষেত্রে কি পাবো, কার্বিল, এটা হচ্ছে কি আইসোসায়ানাইড বা কি কার্বিলেমিন বলে, এটা কি বলা হয় কার্বিলেমিন। কার্বিল, এই পাশে আমরা কি পাবো, এই পাশে আমরা হচ্ছে কি পটাশিয়াম ক্লোরাইড পাবো, এখানে কি পাবো পানি পাবো, ঠিক আছে। তাহলে যদি কি 1 ডিগ্রি অ্যামিন থাকে, ঠিক আছে, 1 ডিগ্রি যদি অ্যামিন থাকে, 1 ডিগ্রি অ্যামিন যদি হচ্ছে আমরা ক্লোরোফর্ম আর যদি হচ্ছে পটাশিয়াম হাইড্রোজেন অ্যালকোহল নিই, সেক্ষেত্রে আমরা কি পাবো কার্বিলেমিন। এটা নাম হচ্ছে কি আইসোসায়ানাইড বলা হয়, কি বলা হয় আইসোসায়ানাইড। এটা অনেকটা কিন্তু দুর্গন্ধযুক্ত হয়, আইসোসায়ানাইড বা আইসোসায়ানাইড কি কার্বিলেমিন, ঠিক আছে, আইসো কার্বিলেমিনও বলা হয়ে থাকে বা ফিনাইল কার্বিনামিনও বলা হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের এটা কি সি নাম্বারটা রাইট আনসার। হ্যাঁ 91 এটা মেডিকেল আসছিল, এটা একদম মনে রাখতে হবে। নিচের কোন বিকারকটি ইথানল আর এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, দুইটার সাথে বিক্রিয়া করে, সেটা হচ্ছে কি সোডিয়াম। এটা হচ্ছে গত বছর মানে এটা হচ্ছে 21 সালে মেডিকেল আসছিল, ঠিক আছে, 91 নাম্বার হচ্ছে 21 সালে মেডিকেল আসছিল। নিচের কোন যৌগটি মৃত অম্লধর্মী হয়, তোমরা জানি কি অ্যালকাইন একটা কি হয় মৃত অম্লধর্মী, অ্যালকাইন একটা কি হয় মৃত অম্লধর্মী হয়ে থাকে, যাতে কিন্তু তোমাদের খ নাম্বারে আসে। তাহলে অ্যালকাইন কোথায় আছে, এটা কি দ্বিবন্ধন, এটা কি ত্রিবন্ধন, এটা কি ত্রিবন্ধন। তাহলে অ্যালকাইন কোথায় আছে, সি নাম্বার, ঠিক আছে, অ্যালকাইন কোথায় আছে 3 নম্বরে। আর নিচে কোন যৌগটি হচ্ছে মৃদু অম্লধর্মী হয়, তাহলে আমাদের হচ্ছে আচ্ছা 4CH2, এটা ত্রিবন্ধন আছে, ঠিক আছে, এটা তো সি নাম্বার মৃদু অম্ল 1 ডিগ্রি। তাহলে প্রাকৃতিক গ্যাসের হচ্ছে প্রধান উপাদান কোনটি, তোমরা জানি সকলেই জানি প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি হবে মিথেন, তাহলে CH4, প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটা কি CH4, 93 হচ্ছে বি নাম্বার। রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা হয়, এটা খুবই একটা ইজি কোশ্চেন, বিপি, কি মনে রাখবা বিপি। তাহলে বিতে বিউটেন, পিতে হচ্ছে প্রোপেন, কোথায় আছে বিউটেন আর হচ্ছে কি প্রোপেন, তাহলে বিতে হচ্ছে বিউটেন, পিতে হচ্ছে প্রোপেন। এটা কিন্তু মেডিকেলে আসে, রান্নার জন্য সিলিন্ডারে কোন গ্যাস ভর্তি করা, বিপি। কোন যৌগে OH মূলক শনাক্তকরণ, ঠিক আছে, OH মূলক শনাক্তকরণ নিচের কোন বিকারক ব্যবহৃত হয়, তাহলে অ্যালকোহলিক মূলক শনাক্তকরণ আমাদের হচ্ছে কি সোডিয়াম ধাতু ব্যবহৃত হয়, ঠিক আছে, কি ইউজ করা সোডিয়াম ধাতু ইউজ করা হয়। তাহলে অ্যালকোহলিক বিকারক আমাদের কি হয়, একটা হচ্ছে কি সোডিয়াম ধাতু সহ বিক্রিয়া, আর একটা হচ্ছে কি PCl5 সহ বিক্রিয়া, ঠিক আছে, PCl5 সহ বিক্রিয়া। সেক্ষেত্রে আমরা উৎপন্ন হচ্ছে কি RCl POCl3 ওয়াটার, ঠিক আছে। আর সোডিয়াম দাস কি আর ওইটা আলাদা হয়ে যাবে RONA, আর এখানে হাইড্রোজেন গ্যাসের হচ্ছে বুদবুদ দেখা যাবে, ঠিক আছে, এখানে হাইড্রোজেন গ্যাসের কি দেখা যায় বুদবুদ দেখা যায়। তাহলে তোমাদেরকে যদি অ্যালকোহল থাকে তাহলে সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি করবে সোডিয়াম অ্যালকক্সাইড, এটার নামটা কি, এটার নামটা হচ্ছে সোডিয়াম অ্যালকক্সাইড, আর বন ONA। আর হাইড্রোজেন গ্যাসের বুদবুদ দেখা গেলে আমরা কি মনে করি অ্যালকোহলের মূলক থাকে। আর যদি PCl5 এর সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে কি উৎপন্ন করবে এই RCl উৎপন্ন করবে, POCl একটা হচ্ছে HCl উৎপন্ন হচ্ছে কি HCl। আর এই হাইড্রোক্লোরিক সাথে আমরা যদি হচ্ছে অ্যামোনিয়া বিক্রিয়া করি সেক্ষেত্রে আমরা কি পাবো অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড কেমন দোয়া দেখায়, সাদা দোয়া। এই সাদা দোয়া থেকে আমরা জানতে পারি এখানে কি আছে OH মূলক আছে, ঠিক আছে। তাহলে 95 এর হচ্ছে বি নাম্বার সোডিয়াম ধাতু বা PCl5, এখন অপশন নাই, PCl5 থাকলে ওটা অ্যান্সার হতো। নিচের কোন যৌগটি টলেন্ট বিকারকের সাথে সিলভার বিকারক দেয়, তো আমরা জানি টলেন্ট বিকারক আর এটা হচ্ছে ফেলিং দ্রবণ। এটা কার মধ্যে পার্থক্য করে থাকে অ্যালডিহাইড আর কি কিটোনের মধ্যে, অর্থাৎ অ্যালডিহাইড টলেন্ট বিকারক, ফেলিং সাথে দুইটার সাথে কি করে থাকে বিক্রিয়া করে থাকে, অর্থাৎ কি একটা কি টলেন্ট বিকারক, একটা হচ্ছে কি টলেন্ট বিকারক। পরীক্ষা আসে নিচের কোনটি টলেন্ট বিকারক,
ক নাম্বারও আসে এমসিকিউ। টলারেন্ট বিকারক হচ্ছে কি ডাইয়ামিন, ঠিক আছে, ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড, এটা হচ্ছে কি টলারেন্ট বিকারক। আর এটা হচ্ছে কি ফেহেলিং দ্রবণ, এটা হচ্ছে কি ফেহেলিং দ্রবণ। ফেহেলিং দ্রবণ কি কপার হাইড্রোক্সাইডের যে ক্ষারীয় দ্রবণ, ঠিক আছে। আর একটু আছে কপার হাইড্রোক্সাইড হচ্ছে কি ক্ষারীয় দ্রবণ। তাহলে আমাদের যদি হচ্ছে অ্যালডিহাইড এর সাথে আমরা যদি টলারেন্ট বিকারক বিক্রিয়া করি আমরা কি পাবো, সিলভার দর্পণ পাবো। সেক্ষেত্রে আমরা কি পাবো, সিলভার দর্পণ, সেক্ষেত্রে সিলভার দর্পণ। আর যদি আমরা হচ্ছে অ্যালডিহাইড এর সাথে ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করছি আমরা কি কিউপাস অক্সাইড, একটা হচ্ছে লালচে বর্ণ পাবো, ঠিক আছে, লালচে বর্ণ পাবো। আর এখানে আমরা হচ্ছে কোনো কিটোনের সাথে কোনো এখানে কি করবে না, নো রিয়াকশন, কিটোনের সাথে কোনো কিন্তু কোনো রিয়াকশন হতো, কিটোন টলারেন্ট বিকারক বা ফেহেলিং দ্রবণ কারোর সাথে কি করে না, বিক্রিয়া করে না। তাহলে আমি টলারেন্ট বিকারকের সাথে কোনটা বিক্রিয়া করবে, অ্যালডিহাইড। তাহলে এখানে 4টা অপশনের মধ্যে অ্যালডিহাইড কোনটা আছে, বি নাম্বার প্রোপানেল। এটা কিন্তু তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু চলে আসছিল, ঠিক আছে, রাজশাহী বোর্ড 16 বা ঢাকা বিশ্ববিদ্যালয় 2 বছর আগে এই প্রশ্নটা আসছিল। তার মানে হাজারিসের অনুশীলনে কতটা গুরুত্বপূর্ণ তোমরা কিন্তু বুঝতে পারতেছো। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একদম 4টা অপশন কিন্তু ব্যাখ্যা তোমাদের কিন্তু একদম কনসেপ্টগুলো কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। আশা করি জৈব দর্শনে কোনো কিন্তু ভয় থাকবে না। তাহলে অ্যালডিহাইডের সাথে টলারেন্ট বিকারক বিক্রিয়া করি, ফেহেলিং দ্রবণ বিক্রিয়া করে। আর টলারেন্ট বিকারক সিলভারের একটা দর্পণ দেখাবে, মদক দেখাবে। আর ফেহেলিং এর সাথে কিউপাস অক্সাইড এটা কি করবে, লালচে কালার দেখাবে। তার প্রোপানেল হচ্ছে টলারেন্ট বিকারকের সাথে বিক্রিয়া করবে। আর টলারেন্ট বিকারকটা কি ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড। এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণের যে কোনটি শনাক্ত করা দিকটা আগে বললাম, অ্যালডিহাইড, সেটা হচ্ছে কি টলারেন্ট বিকারক, ঠিক আছে। তাহলে 97 এর হচ্ছে কি টলারেন্ট বিকারক, এটা হচ্ছে অ্যালডিহাইড। ওকে, তাহলে নেক্সট প্রশ্ন চলে যাই। আচ্ছা, বোর্ডকে অনেক অনেক হ্যাং হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, একটু দেখি। তাহলে হচ্ছে আমরা 97 পর্যন্ত পড়লাম। ওকে, তাহলে আমাকে দেখি একটু যান্ত্রিক ত্রুটি হয়েছে আমার। 97 নাম্বারের পরে হচ্ছে 98টা আসতেছিল না, দেখি এবার আসে কিনা। হ্যাঁ, এইটা চলে আসছে 98, আমাদের প্রবলেম সলভ। এটা কি অ্যালডিহাইড, এটা একটা কি কিটোন। তাহলে অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য সূচক পরীক্ষাটা কি, এই যে পার্থক্য পরীক্ষা কি টলারেন্ট বিকারক, ঠিক আছে, ডাইয়ামিন সিলভার হাইড্রোক্সাইড। আর এটা কি ফেহেলিং দ্রবণ, একদম ইজি প্রশ্ন, অনেক জায়গায় আসছে এটা। অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা কোনটি শনাক্ত করা যায়, অ্যাক্রিলিন পরীক্ষা দ্বারা আমরা হচ্ছে গ্লিসারিন শনাক্তকরণ করতে পারি। গ্লিসারিন হচ্ছে কি টারশিয়ারি অ্যালকোহল। তাহলে 3টা হচ্ছে কি কার্বন, 3টা হচ্ছে কি OH থাকে, ঠিক আছে, OH। তাহলে এখানে আমাদের হচ্ছে H2 বসিয়ে দেই, এখানে একটা হাইড্রোজেন থাকবে, এখানে একটা থাকবে হাইড্রোজেনটা হচ্ছে কি গ্লিসারিনের সংকেত। তো এই গ্লিসারিন হচ্ছে আমরা এখানে কি পাই, অ্যাক্রিলিন পরীক্ষা করতে হয়। কিভাবে করতে, গ্লিসারিন থেকে এখানে দেখো আমরা একটা হচ্ছে নিরোধন বিক্রিয়া করবো। এখানে কি করবে, নিরোধন বিক্রিয়া হচ্ছে কি পটাশিয়াম হাইড্রোজেন সালফার দ্বারা, ঠিক আছে, পটাশিয়াম হাইড্রোজেন সালফার দ্বারা আমরা হচ্ছে কি 2 মোল এখানে কি করবো, পানি অপসারণ করবো। কিভাবে, এই OH-টা এটার সাথে বের হয়ে 1 মোল পানি বের হবে, OH থেকে এখান থেকে কি আরেক মোল পানি বের হবে, তাহলে কি 2 মোল পানি বের হয়ে যাবে, ঠিক আছে। আর এই যে বন্ধনটা আছে এইখানে যুক্ত হয়ে যাবে, এই যে বন্ধনটা আছে এইখানে কি হবে, যুক্ত হয়ে যাবে। তার মানে এখানে কি উৎপন্ন হবে, CH2 বন্ড COH, ঠিক আছে। এটা ইনল, তাহলে কি এখানে কি অ্যালকিন, এটা কি ইনলের মধ্যে একটা সমান হয়েছে না, ইনল। এটাকে কিটো ইনল আমরা বলছিলাম টোটোমারিজম, কি টোটোমার, এখানে হচ্ছে টোটোমারিজম মানে কি, তাহলে এই যে দ্বিবন্ধনটা আছে এই দ্বিবন্ধনটা কি এখানে শিফট হবে, আর এই হাইড্রোজেনটা কি এখানে প্রবেশ করবে, তাহলে এটা তখন নাম কি হয়ে যাবে, CH2 বন্ড C, বন্ধনটা ভেঙে যাবে, এখানে হচ্ছে হাইড্রোজেন, এখানে হাইড্রোজেন ঢুকবে, আর এখানে হচ্ছে কি ডাবল বন্ড ঢুকবে, ঠিক আছে। তাহলে হচ্ছে CH2 CH CO, তাহলে এটা হচ্ছে কি নামটা কি, 3 কার্বনটা কি প্রোপিন 2L, এটা নাম হচ্ছে কি প্রোপিন 2L, এটা হচ্ছে কি সেই হচ্ছে অ্যাক্রিলিনের সংকেত। তাহলে হচ্ছে গ্লিসারিন কি টারশিয়ারি অ্যালকোহল, তাহলে হচ্ছে কি 3টা কার্বন 3টা OH, এখানে CH2, এখানে একটা হাইড্রোজেন বসে, এখানে একটা হাইড্রোজেন। আমরা এখানে কি করবো, নিরোধন বিক্রিয়া ঘটাবো, কি পটাশিয়াম হাইড্রোজেন সালফেট দ্বারা 2 মোল কি করবো পানি অপসারণ করবো। তাহলে 2 মোল পানি এখানে কিভাবে অপসারণ হবে, AOH এই হাইড্রোজেনের সাথে বের হয়ে 1 মোল পানি বের করে দেবে,
আর AOH এই হাইড্রোজেন বিক্রিয়াকে আরেক মোল পানি বের করে দিবে। ফলে এখানে কি থাকবে CH2, C আর C থাকবে, OH থাকবে। আর এই যে বন্ধনটা এখানে হচ্ছে বের হয়ে গেছে, এই বন্ধনটা হচ্ছে এখানে যুক্ত হবে, এই বন্ধনটা হচ্ছে কি এখানে যুক্ত হবে। ফলে এর নাম কি হবে CH2, এখানে হচ্ছে কি এই বন্ধনটা সিঙ্গেল ছিল, এখানে কি হয়েছে ডাবল বন্ধন। তারপর হচ্ছে C এর নিচে এই বন্ধনটা এখানে যুক্ত হবে, তো এখানে কি হবে ডাবল বন্ধন। আর COH এভাবে দেওয়া আছে। এটা কি ইনোলের মতো লাগতেছে না? তখন এখানে হচ্ছে কি সিও মূলকটা কিটোন গ্রুপে কি কনভার্ট করতে, সিও মূলক আমার কি করতে কনভার্ট করতে হবে। সেক্ষেত্রে আমি কি হবে, ফলে এই যে হচ্ছে এই বন্ধনটা এইখানে বন্ধনে যুক্ত হবে, আর এই হাইড্রোজেনটা কি হবে এই কার্বনে কি হবে যুক্ত হবে। আর যুক্ত হলে নাম হয় 2-প্রোপিন-অনেল। এটার নাম কি? এটা কি অনেক কিন্তু বিশ্রী দুর্গন্ধ যুক্ত হয়। এই যে অ্যাক্রোলিনটা হচ্ছে অনেক বিশ্রী দুর্গন্ধ পরীক্ষা আসে। অ্যাক্রোলিনের কোনটি হচ্ছে সংকেত, তাহলে কি 2-প্রোপিন-অনেল, নাম কি 2-প্রোপিন-অনেল। ঠিক আছে, 1 নম্বর কার্বন, 2 নম্বর, 3 নম্বরটি 2-প্রোপিন-অনেল। এটা কিন্তু ভুল করা যাবে না। ঠিক আছে, এটা কিন্তু ভুল করা যাবে না। তাহলে আমাদের 99 নম্বর অ্যান্সার ডান। তাহলে কি অ্যাক্রোলিন পরীক্ষাতে আমরা কি করি, গ্লিসারল শনাক্ত করে থাকি। কি শনাক্তকরণ করতে থাকি? গ্লিসারল শনাক্তকরণ করে থাকি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 99 নম্বর ডান। এইবার চলো আমাদের 100 সেঞ্চুরি করার পালা। 100 নম্বর প্রশ্নটা কি গুরুত্বপূর্ণ দেখি। নিচের কোন যৌগটি কার্বিলামিন পরীক্ষা দেয়? একটু আগে বললাম কার্বিলামিন হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন। ঠিক আছে, বি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে 100 নম্বরের সঠিক অ্যান্সার কি বি নাম্বার। তার মানে হচ্ছে 100টা আমাদের জৈব রসায়নের প্রশ্নগুলো সমাধান করা শেষ। খুব সহজে কিন্তু আমরা প্রশ্নগুলো সমাধান করে ফেলতেছি। আমাদের অনেকে কিন্তু হতাশ হয়ে যায়, জৈব রসায়ন বড় চ্যাপ্টার পারবো না। আশা করি এই ক্লাসগুলো করার পর থেকে তোমার জৈব রসায়নের ভয়গুলো কিন্তু একদম দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 100 নম্বর প্রশ্ন ডান। এবার চলো 101 নম্বর প্রশ্নে চলে যাই। 101 নম্বর প্রশ্নে চলে যাই। কি বলছে, গ্লিসারল শনাক্তকরণ পরীক্ষায় কোন যৌগ উৎপন্ন হয়? কি উৎপন্ন হয়? 2-প্রোপিন-অনেল। কি উৎপন্ন হয়? অ্যাক্রোলিন। একটু আগে বললাম 2-প্রোপিন-অনেল। যৌগটার নামটা কি ছিল? 2-প্রোপিন-অনেল। অর্থাৎ গ্লিসারিনকে যদি আমরা 2 মোল পানি অপসারণ করি, একটা ইনোলেক্ট্রের মতো যৌগ অবস্থায় একটা আনস্টেবল যৌগ পাবো, সেটাকে আমরা হচ্ছে কি টোটোমারে কনভার্ট করলে কি পাবো? 2-প্রোপিন-অনেল। 1, 2 ডিগ্রি 3 ডিগ্রি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য একটু আগে পড়লাম, নাইট্রাস অ্যাসিড। সি নাম্বার হচ্ছে রাইট আনসার। 102 এর হচ্ছে কি নাইট্রাস অ্যাসিড, HNO2। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি আমরা পার্থক্য করে নাইট্রাস অ্যাসিড। অসম্পৃক্ত জৈব যৌগ শনাক্তকরণে ব্যবহৃত বিকারক কোনটি? তো আমরা জানি অসম্পৃক্ত জৈব যৌগ, সম্পৃক্ত যে জৈব যৌগগুলো আছে অসম্পৃক্ত যৌগ, দুইটাই আমরা হচ্ছে কি করে থাকি বা শনাক্ত করে। একটা হচ্ছে কি ব্রোমিন, আর একটা হচ্ছে কি বেয়ার পরীক্ষা। এটা কি ব্রোমিন, আর একটা হচ্ছে কি বেয়ার কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট পরীক্ষা। ঠিক আছে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তাহলে অ্যালকিনে যদি আমরা এখানে করি, এখানে হচ্ছে কি CH2 CH, এখানে যদি আমরা হচ্ছে কি ব্রোমিন করি, তাহলে ব্রোমিনের বর্ণটা কেমন? ব্রোমিনের বর্ণ হচ্ছে কি লাল, তার মানে কি লাল বর্ণটা দূর করতে হবে। আর এটা হচ্ছে CH2 এটা আমরা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি দেই, এটা কি বেয়ার পরীক্ষা বলে। এখানে কি হয়? গোলাপি বর্ণটা কি হয়? দূর। তাই এটা কি হয়? লাল বর্ণ দূর হয়। এটা হচ্ছে কি লাল বর্ণ, এটা কি হয়? গোলাপি বর্ণ হয়। পটাশিয়াম পারম্যাঙ্গানেট কি গোলাপি, ক্রোমেটে কমলা, ডাইক্রোমেটের তাই, ম্যাঙ্গানেট আমরা কি গোলাপি পাই। ঠিক আছে, একটা ছন্দ আছে না, কোনটা কি যৌগের আমাদের হচ্ছে গ্রুপ 1-এর যৌগগুলোর বর্ণ কেমন পরীক্ষা আসলে আমি পারি না, তখন আমরা ছন্দ একটা পড়াই, ক্রোমেটে যা ডাইক্রোমেট। অর্থাৎ যদি পটাশিয়াম ডাইক্রোমেট থাকে মানে বর্ণটা কেমন, তাই মানে কি বর্ণহীন, আর বর্ণহীন অপশনে কি সাদা থাকে। ঠিক আছে, বর্ণ সাদা। আর পটাশিয়াম পারম্যাঙ্গানেট বর্ণ করে সেটা হচ্ছে গোলাপি। বা যখন আমি হচ্ছে এই ব্রোমিন সংযোজন করি বা হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দেই অ্যালকিনের সাথে, তখন আমাদের হচ্ছে এই CH এইখানে একটা বন্ধন, এখানে একটা ব্রোমিন যুক্ত হয়, এইখানে একটা কি হয়? ব্রোমিন যুক্ত হয়। তো নাম কি? 1,2-ডাইব্রোমো ইথেন। এটার নাম কি হয়েছে? 1,2-ডাইব্রোমো ইথেন। আর এখানে কি হয়ে যায়? CH বন্ড, এখানে হচ্ছে কি CH, এখানে একটা কি OH যুক্ত হবে, এখানে একটা OH, নাম হচ্ছে কি ইথিলিন গ্লাইকল। তাহলে হচ্ছে কি অ্যালকিনে যদি ব্রোমিন দেই, সেক্ষেত্রে আমরা কি পাবো? 1,2-ডাইব্রোমো ইথেন। আর যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটা গোলাপি বর্ণ দূর করতে হলে কি উৎপন্ন? ইথিলিন গ্লাইকল উৎপন্ন হয়। পরীক্ষা দেয়। ঠিক আছে, বিক্রিয়াতে কোনটি উৎপন্ন হয়? অসম্পৃক্ত জৈব শনাক্ত ব্যবহৃত বিক্রিয়া কোনটি? একটা হচ্ছে ব্রোমিন দ্রবণ, আর একটা হচ্ছে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ, যেটাকে কি বলা হয়? বেয়ার পরীক্ষা বলা হয়। এটা কি বলা হয়? বেয়ার পরীক্ষা বলা হয়। বেয়ার পরীক্ষা, এটাও কিন্তু পরীক্ষায় মাস্ট লাগবে। ব্রোমিন দ্রবণ না দেয়, এখানে বেয়ার পরীক্ষা দিলে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট না দেয়, বেয়ার পরীক্ষা দিলে সেটা কিন্তু বেয়ার পরীক্ষা অ্যান্সার করতে হবে। লুকাস বিকার ব্যবহারটা কোন যৌগ শনাক্ত করে? তা লুকাস বিকারকটা কি? ক নাম্বার তোমাদের জন্য হচ্ছে এসিতে আসে, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড প্লাস
গাঢ় এই সেলের হচ্ছে মিশ্রণ, তো এটা হচ্ছে কি লুকাস বিকারক। লুকাস বিকারক আমরা কিসকে শনাক্তকরণ করি? অ্যালকোহল। কি করি? অ্যালকোহল। তো আমরা জানি তিনটে অ্যালকোহলের প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহল। তো লুকাস বিকারক দ্বারা আমরা হচ্ছে পার্থক্যকরণ করে থাকি, ঠিক আছে। তা 3 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে সাথে সাথে পদক্ষেপ দেয়, সাথে সাথে কি করবে? পদক্ষেপ দিবে, পদক্ষেপ দেয়। আর 2 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে আমরা পার্থক্য পরীক্ষা দেয়। লুকাস বিকার আমরা কার পার্থক্য করি? 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। তোমাদের সিকিউতে আসে, ঠিক আছে। তোমাদের হচ্ছে কি অ্যালকোহলের পার্থক্য করে, এটা কিন্তু আমাদের হচ্ছে সিকিউতে আসে, ক নাম্বার আসে। আর বলে যে কিভাবে আমরা অ্যালকোহল পার্থক্য করতে পারি 3টে অ্যালকোহল। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারের সাথে 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 পদক্ষেপ দেবে কত ডিগ্রি সেলসিয়াস? অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস। 25 নাকি রুম টেম্পারেচার, আরটি, ঠিক আছে। অর্থাৎ রুম টেম্পারেচার মানে কি? যে তাপমাত্রা আমরা হচ্ছে রুমে থাকি, মানে সাধারণত বা সচরাচর মানে আমাদের স্বাচ্ছন্দ্য বোধ করে থাকি, সেটা হচ্ছে কি রুম টেম্পারেচার। আর 2 ডিগ্রি অ্যালকোহল হচ্ছে 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দেয়, 5 থেকে 10 মিনিট পর পদক্ষেপ দেয়। আর 1 ডিগ্রি অ্যালকোহল কোনো রিয়াকশন দেয় না, ঠিক আছে। নো রিয়াকশন, নো রিয়াকশন। এটাও কিন্তু 3টে এমসিকিউ, এটা এখন 3টা কিন্তু এখানে এমসিকিউ, বুঝতে পারছো? তাহলে লুকাস বিকার ব্যবহার কোন যৌগ শনাক্তকরণে? অ্যান্সার হচ্ছে অ্যালকোহল শনাক্তকরণ। অ্যান্সার কি? অ্যালকোহল শনাক্তকরণ। 104 এর হচ্ছে বি নাম্বারটা রাইট অ্যান্সার। 105 নম্বর, ফেনলের সাথে যদি ব্রোমিন পানি যুক্ত করি সেক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ পড়ে? ওকে, ফেনল, এটা কি ফেনলের একটা ফেনল বেনজিন বলয়ের সাথে একটা কি যুক্ত করব? OH। যদি আমি এখানে কি ব্রোমিন যুক্ত করি, ঠিক আছে, তাহলে আমাদের কি হবে? 246, এখানে হচ্ছে OH 246, ঠিক আছে। এটা 1 2 নাম্বার। এখানে এটা কি ব্রোমিন 246, ঠিক আছে। এটা 1 2 3, আচ্ছা কোথায় বসে? 2 4, এটা হচ্ছে 6, ঠিক আছে। অর্থাৎ 246 টাইব্রোমোফেনল একটা কি দেখা যায়? হালকা হলুদ পদক্ষেপ দেখায়। কি দেখা যায়? হালকা হলুদ পদক্ষেপ। অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আর আমরা হচ্ছে ফেনলের সাথে ব্রোমিন সহ একটা কি ফেরিক ক্লোরাইড পরীক্ষাটা করে থাকি। যদি ফেরিক ক্লোরাইড দেই সেক্ষেত্রে আমাদের ডাইফেরিক হেক্সাফিনেটের একটা কি বেগুনি রং হয়। কিসের মাধ্যমে? যদি ফেরিক ক্লোরাইড আমরা কি করে থাকি? শনাক্তকরণ করে থাকি। আর একটা ফেনলের হচ্ছে আরেকটা আছে কি লিভারম্যান পরীক্ষা, যার নামটা হচ্ছে কি লিভার। তার পরীক্ষা লিখে ফেলবা। ফেনল শনাক্তকরণ বিক্রিয়া, একটা হচ্ছে কি ব্রোমিন সহ বিক্রিয়া, একটা ফেরিক ক্লোরাইড, আর একটা কি লিভারম্যান। যদি ব্রোমিন সহ দাও তাহলে 246 ট্রাইব্রোমো ফেনলে কি হবে? হালকা পদক্ষেপ দেখা যাবে। আর তুমি যদি ফেরিক ক্লোরাইড দাও তাহলে ডাইফেরিক হেক্সাফিনেটের একটা কি দেখাবে? বেগুনি রং দেখাবে, ঠিক আছে। তাহলে 105 এর হচ্ছে এ নাম্বারটা রাইট অ্যান্সার। বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রোলিন উৎপন্ন হয়। একটু আগে বললাম না বিশ্রী অ্যাক্রোলিন, তাহলে এখানে কি হচ্ছে? গ্লিসারিনের সাথে পটাশিয়াম হাইড্রোজেন সালফাইডের কি উত্তপ্তকরণ, এ নাম্বারটা। তাহলে অ্যাক্রোলিন পরীক্ষা আমরা গ্লিসারিন শনাক্ত করি, অর্থাৎ নিরোধন বিক্রিয়ায় 2 মোল কি করে দেই? পানি বের করে দিলে আমাদের কি অস্থায়ী বা আনস্টেবল একটা কি ইনল যৌগ তৈরি হয়, যেটা আমার টোটোমারে কনভার্ট করতে হয়। তার নাম হয় ট্রুপ্রোপিন অনেল, যেটা হচ্ছে কি অ্যাক্রোলিন। একটু আগে কিন্তু বলে আসলাম, আবারও তোমার কিন্তু এখন একটু রিভিউ করে দিলাম। 107 নম্বর প্রশ্ন বলছে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণে কোন পরীক্ষা ব্যবহৃত হয়? কতবার এটা পড়বো? প্রাইমারি অ্যামিন কি কার্বেল অ্যামিন পরীক্ষা, একটু আগে তোমাকে লিখে দিয়েছিলাম। প্রাইমারি অ্যামিন কি কার্বেল অ্যামিন পরীক্ষা। অ্যালডিহাইডমূলক শনাক্তকরণে ব্যবহৃত কোনটি? টলারেন্ট বিকারক, একটা কি ফেহেলিন দ্রবণ। তাহলে ফেহেলিন দ্রবণ একটা কি টলারেন্ট বিকারক পরীক্ষা। অ্যালডিহাইড এই দুটার সাথে বিক্রিয়া করে, বাট কিটোন কিন্তু কোনোটার সাথে রিয়াকশন করে না, ঠিক আছে। তাহলে 108 এর হচ্ছে সি নাম্বার রাইট আনসার। অ্যালকাইন অনশনত ব্যবহৃত বিকারক কোনটি? অ্যালকাইন অনশনত ব্যবহৃত হচ্ছে 3টা, ঠিক আছে। একটা সোডিয়াম, একটা হচ্ছে ডাইঅ্যামিন, ক্লোরাইড, ঠিক আছে। একটা হচ্ছে ডাইঅ্যামিন হচ্ছে নাইট্রেট হবে, ঠিক আছে। ডাইঅ্যামিন হচ্ছে নাইট্রেট, আর একটা হচ্ছে কি ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। তাহলে হচ্ছে সোডিয়াম, ডাইঅ্যামিন, সিলভার নাইট্রেট, আর এটা হচ্ছে কি ডাইঅ্যামিন কপার ক্লোরাইড। এই 3টা হচ্ছে আমরা কি করে থাকি? অ্যালকাইন শনাক্ত করতে। তাহলে এই নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 3টা হচ্ছে রাইট অ্যান্সার। এই 3টার মধ্যে যে কোনো একটা অপশন থাকলে সেটাই রাইট। তাহলে 109 হচ্ছে এই নাম্বার রাইট। 10 নম্বর, কার্বিল অ্যামিন পরীক্ষা নিচে কোন যৌগ শনাক্ত করা যায়? বারবারই বলতেছি কার্বিল অ্যামিন প্রাইমারি অ্যামিন না থাকলে ক্লোরোফর্ম আমরা কি থাকি? কার্বিল অ্যামিন পরীক্ষা দ্বারা কি শনাক্তকরণ করা যায়? একটু আগে লিখছিলাম না ক্লোরোফর্ম, তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড দিছিলাম, তারপর আমাদের কি পাইছিলাম? কার্বিল অ্যামিন আইসোসায়ানেট বা ফিনাইল কার্বিল অ্যামিন বলা হয়।
দেন জৈব যৌগে কার্বক্সিলেটমূলক শনাক্তকরণে কোনটি ব্যবহৃত হয়? একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, আর একটা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা, ঠিক আছে? একটা হচ্ছে দুইটা পরীক্ষা, একটা হচ্ছে লিটমাস পরীক্ষা, 2 নাম্বার হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট পরীক্ষা। দুটো হচ্ছে কি কার্বক্সিলেটমূলক শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে 111 হচ্ছে ডি নাম্বার রাইট। 112 কার্বলিক অ্যাসিডের অপর নামটা কি বলতো? অনেক একটা মিসকনসেপশন, এখন তো রাসেল পেপারে খুবই খুবই মানে অত্যাচার শুরু হয়েছে। তো এই ফেনলের অপর নামে হচ্ছে অনেকে কার্বলিক অ্যাসিড, ঠিক আছে? তো এটা অনেকে বলে কার্বলিক অ্যাসিড হচ্ছে সাপতারাতে ব্যবহৃত, আমাদের বইটা লেখা আছে, বাট আসলে হচ্ছে মেন কথা হচ্ছে কার্বলিক অ্যাসিড কিন্তু কোনো সাপতারাতে ব্যবহৃত হয় না। তুমি দেখো, তুমি কোনো সাপতারা দিতে পারবো না। রাসেল পেপার তো এখন হচ্ছে খুবই ভয়ানক হয়ে গেছে, মানুষ দেখলে যে রাইস কুকারের মতো সাউন্ড করে। তবে রাসেল পেপারে দেখানো হচ্ছে ভয় পাওয়ার কিছু নাই। তোমাকে কোনো কারণে তোমরা জেনে রাখা উচিত, কাউকে যদি হচ্ছে রাসেল ভাইয়ের কোনো কারণে যদি আক্রমণ করে থাকে, তো আমরা জানি যে এটা মৃত্যুর দিকে অবশ্যই ঝুঁকে পড়ে, মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে। বাট তোমাদের ওজার কাছে না নিয়ে সরাসরি তুমি হসপিটাল নিয়ে যাও। রাসেল ভাইয়ের কিন্তু অ্যান্টিভেনম আছে, তো আমরা অনেকে মনে করি যে অ্যান্টিভেনম নাই। তো আমাদের হচ্ছে 10টা অ্যান্টিভেনম দেওয়া, একটা হচ্ছে 1 বেলে 10 ডোজ থাকে, ঠিক আছে? এক একটা বেলে হচ্ছে 1000 টাকা করে, তো 10টা দেওয়া লাগে, 10,000 টাকা লাগে। তো এটা হচ্ছে সরকারি হসপিটালগুলোতে ফ্রিতে দেওয়া হয়। একটু হচ্ছে তোমাকে খোঁজ নিলেই তুমি পাবা। অনেক সময় হচ্ছে বলে যে আমাদের কাছে নাই, কিন্তু জানো তো দেশের এক একজনের কি অবস্থা, সবাই হচ্ছে সরকারি জিনিসগুলো হচ্ছে লুট করে খাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে সরকারি হাসপাতালে বললে অ্যাভেলেবল আছে। স্বাস্থ্যমন্ত্রী কিছুদিন আগে বলছে রাসেল ভাইয়ের যে অ্যান্টিভেনম সেরামটা অ্যাভেলেবল। তো এখানে আমাদের হতাশ হওয়ার কিছু বা ভয় পাওয়ার কিছু নাই। সরাসরি আমরা কি না হসপিটালে নিয়ে যাব, আমরা আগে হচ্ছে ওজার কাছে বা মারা গেছে এরকম কিছু করবো না। আর ফেনলপন নামটা কি কার্বলিক অ্যাসিড, এটা তোমাদের লিখে রাখবা। কার্বলিক অ্যাসিড সাপতারাতে ব্যবহৃত হয়, বাট হচ্ছে এটা কিন্তু কোনো বৈজ্ঞানিক কোনো ভিত্তি নাই। কার্বলিক অ্যাসিড কখনো সাপতারাতে ব্যবহৃত হয় না, ঠিক আছে? তো কার্বলিক অপর নামটা কি ফেনল। তাহলে 112 ডান। 113 নাম্বার আয়ার বর্ণনীতে কার্যকরীমূলক অঞ্চলের তরঙ্গ সংগত। আয়ার কার্যমূলক একটা বই সুন্দর করে হাজারি স্টার লেখা আছে, 1000 থেকে 4000, 1000 থেকে 4000, ঠিক আছে, পার সেন্টিমিটার। একদম হাজারি স্যারের বইয়ে সুন্দর করে লেখা আছে এটা, ঠিক আছে? একদম প্রথম যে ছকের আগে, ছকের হচ্ছে উপরে এটা দেওয়া আছে। আইআর এর হচ্ছে রেঞ্জ 1000 থেকে 4000 পার সেন্টিমিটার মধ্যে। তাহলে অ্যান্সার কোনটা? সি নাম্বার, একদম ডিরেক্ট মুখস্থ করবা। তাহলে হচ্ছে 13 হচ্ছে সি নাম্বার। নেক্সট প্রশ্ন, নিচের কোন অঞ্চলে আয়ার বর্ণের সাথে কার্বনিলমূলক, অর্থাৎ কার্বনিলমূলকটা বই কয়েক জায়গায় দুইটা দেওয়া আছে, একটা হচ্ছে কি দেওয়া আছে অ্যালডিহাইড কিটোন এস্টার দেওয়া আছে, একটা অ্যানহাইড্রেট দেওয়া আছে, ঠিক আছে? একটা ছক আছে হাজারি সাইজ ছকটা খুব গুরুত্ব পড়বা। সেক্ষেত্রে একটা রেঞ্জ হচ্ছে 1700 থেকে 1750, আর একটা হচ্ছে 1800 থেকে 1870। তাহলে এই রেঞ্জের মধ্যে আমাকে দেখতে হবে। তাহলে দেখো 33-34 আনসার হবে না, এটাও হবে না, এটাও হবে না। তাহলে 1700 থেকে 1800 রেঞ্জের মধ্যে কোনটা? বি নাম্বারটা। তাহলে আনসার কি? 114 হচ্ছে বি। এক্সাক্ট রেঞ্জ নাই, বাট এটা হচ্ছে কাছাকাছি, এই কারণে বি নাম্বারটা রাইট। নেক্সট প্রশ্ন, 1715 একটু আগে বললাম তোমাকে, যদি হচ্ছে 1700 থেকে 1750 থেকে আমরা কি করি? কার্বনিক মূলক, ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? কার্বনিক মূলক। তাহলে 115 এর অ্যান্সার হবে কি? ডি নাম্বার। তাহলে 115 এর অ্যান্সার হবে কি? ডি নাম্বার, ঠিক আছে? তাহলে আমাদের 115 নাম্বার ডান। 116 নাম্বার হচ্ছে দেখো, জৈব যৌগের কার্যক্রম শনাক্তকরণে বর্ণালীমিতির সর্বোত্তম পদ্ধতি কোনটি? একদম ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম মুখস্থ প্রশ্ন আর কি। আইআর বা ইনফ্রারেড, সেটা হচ্ছে কি আইআর পদ্ধতিতে আমরা কি জৈব কার্যকরীমূলক কি শনাক্তকরণ করতে পারি। একটু আগে কিন্তু আইআর রেঞ্জ কত? 1000 থেকে 4000 রেঞ্জের মধ্যে আমরা সেটা দ্বারা কি শনাক্তকরণ করতে পারি পার সেন্টিমিটার। কোন অঞ্চল আয়ার বর্ণের সাহায্যে অ্যালকোহলিক, মনে রাখবা, এটা একদমই মনে রাখতে হবে, এগুলো হচ্ছে ভুল করা যাবে না। যদি অ্যালকোহলিক বলে 3200 থেকে 36, কোথায় আছে? 3200 থেকে 36, এ নাম্বার না সি নাম্বার? দেখো, যদি 3236, এখন হচ্ছে এই সিও বন্ধন, অ্যালকোহলের জন্য সিও বন্ধন হচ্ছে 1000 থেকে 50। হাজার স্যার বলছে, এটা হচ্ছে মনে রাখতে হবে, এটা হচ্ছে মনে রাখতে হবে, ভুল করা যাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটা অ্যান্সার হবে কি? এ নাম্বার। 17 অ্যান্সার কি? এ নাম্বার। তাহলে 3200 থেকে 36 অ্যালকোহল বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, বাট এটা একটু ডিফারেন্ট আছে, ঠিক আছে? বাট হাজারি স্যার যেহেতু এ নাম্বার অ্যান্সার দিচ্ছে, আমরা এটা এ নাম্বার অ্যান্সার দেবো। এটাতে আমরা কোনো কিছু তারা হচ্ছে বিরোধিতা করবো না, কারণ সি নাম্বার এখন সিও বন্ধন 1220 এটা না, কিন্তু 1050। একটু নেট কাটলে তুমি দেখবা এ নাম্বারটা রাইট। 118 নম্বর প্রশ্ন, নিচের কোন অঞ্চল আয়ের মানুষের ফেনলিক হয়? একটা বলো অ্যালকোহলিক, একটি ফেনলিক। তাহলে ফেনলিকের ক্ষেত্রে হচ্ছে 3200 থেকে 36, ঠিক আছে? এটা হচ্ছে 3200 থেকে 36, বাট এক্ষেত্রে সিওটা হচ্ছে বন্ধন হচ্ছে 1220, ভুল করা যাবে না। একটু আগে বললাম তোমাকে যদি অ্যালকোহলিক বলে
3236, ফেনোলিক বললো কি 3200 থেকে 36, এটাতে কোনো পরিবর্তন নাই। অ্যালকোহলিক বলে সিও বন্ধনটা 1050/সেন্টিমিটার, এটা একটু মনে রাখবা। আর যদি তোমাকে হচ্ছে ফেনোলিক ওইস বলে সেক্ষেত্রে হচ্ছে 1220। ঠিক আছে, এই নাম্বারটা অ্যান্সার করো না, ভুল করা যাবে না। একটা হচ্ছে ফেনোলিক আর একটা অ্যালকোহলিক, বুঝতে পারছো? এটা একটু খুব মাথার মধ্যে সুন্দর করে রাখতে হবে যাতে করে ভুল না হয়। নিচের কোন অঞ্চলে আয়ের বর্ণালীর সাহায্যে অ্যালডিহাইড মূলক শনাক্ত করা যায়? কি বলছে? অ্যালডিহাইড, এটা বললাম না, কার্বনিল মূলক। ঠিক আছে, তাহলে অ্যালডিহাইড মূলকের ক্ষেত্রে অ্যালডিহাইড, তারপর কার্বনিল মূলক, কিটোন, এস্টার, এগুলো আমরা হচ্ছে 1700 থেকে 1750 এই রেঞ্জের মধ্যে করে থাকি। ঠিক আছে, বা 1800 থেকে 1870। তাহলে দেখি তো এখানে কি 1800 মধ্যে রেঞ্জই তো নাই। 1700 থেকে 1750 কোথায়? 40, এই যে 1700 থেকে 1700 হচ্ছে কি 40। আর সিরিজ বন্ধনটা হচ্ছে 2700 থেকে 29, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, সিএসটা কিন্তু 1000/সেন্টিমিটার না। তাহলে এই নাম্বারটা অ্যান্সার। আমরা বি নাম্বার দিতে পারতাম, বাট সিএসটা হচ্ছে এটা মিলছে, বাট এটা মিলে নেই। সিএস বন্ধন হচ্ছে 2700 থেকে 2900/সেন্টিমিটার, বুঝতে পারছো? তাহলে আজকের ক্লাসটা হচ্ছে লাস্ট যে প্রশ্নটা, 120 নাম্বার প্রশ্ন। তাহলে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দাও, কার্বনিল মূলক বা কিটোন মূলকের জন্য প্রশ্ন বানানোর জন্য তরঙ্গ সংখ্যা কত? তোমাদের হচ্ছে এই সঠিক এই অ্যান্সারটা দাগিয়ে দাও, বলো, কমেন্ট করে জানিয়ে দাও। আর একটু আগে আমরা হচ্ছে এটাই তোমাদের কিন্তু বললাম। তাহলে অ্যান্সার কি হবে? 1700 থেকে 1750 মধ্যে, রাইট? তাহলে অ্যান্সার কোনটা? এ নাম্বার। তাহলে অ্যান্সার হবে 1701। ঠিক আছে, তাহলে এ নাম্বার। অর্থাৎ জৈব যৌগের পার্ট 1 এবং পার্ট 2 এর আমরা হচ্ছে হাজারি স্যারের 120টা প্রশ্ন সমাধান করে ফেললাম। পরবর্তী 2টা ক্লাসে বাকি যে প্রশ্নগুলো রয়েছে, বহুপদী বা সিঙ্গেল যে জ্ঞানমূলক প্রশ্নগুলো আছে, পাশাপাশি বহুপদী এবং উদ্দীপক, প্রত্যেকটা প্রশ্নের একদম মধ্যে সূক্ষ্ম ব্যাখ্যা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব ইনশাল্লাহ। খুব শীঘ্রই তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে। সবাই সুস্থ ভালো থাকো। আসসালামু আলাইকুম।